আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমাদের আজকের ক্লাসের আলোচ্য বিষয়টি বাংলাদেশের সকল পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, যেখানে ইংলিশ আছে। বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রায়শ এই টপিকটা থেকে প্রশ্ন আসে। যদিও টপিকটা খুব সহজ, তবে এর মাঝে কিছু প্যাঁচগোছ আছে। আশা করি আজকের ক্লাসটি তোমরা শেষ পর্যন্ত যদি মনোযোগ সহকারে করতে পারো, ডেফিনেটলি সেই প্যাঁচগোছগুলো, কনফিউশনগুলো খুব দূর হয়ে যাবে। ওই টপিক যেটা বলবো সেই টপিকটা আমাদের সমাজের একটা প্রবলেমও বটে। টপিকটার মানে যেটা, টপিকের মানেটা হলো তুলনা। এই তুলনা নিশ্চয়ই আমাদের সমাজের একটা বড় প্রবলেম। আমার লাইফ নিশ্চয়ই আমার, তোমার লাইফ নিশ্চয়ই তোমার। তোমার বন্ধুর সাথে তোমার লাইফটা নিশ্চয়ই তুলনা করা ঠিক না। আবার আমার লাইফের সাথে নিশ্চয়ই অন্য আমার চেয়ে বড় কোনো মানুষের লাইফকে তুলনা করে ফেলা ঠিক হবে না, তাই না? এই তুলনার কারণে কিন্তু মানুষ খুব বেশি হতাশায় থাকে, ফ্রাস্ট্রেশনে যায়, এবং ফ্রাস্ট্রেশন মানুষকে কোথায় নিয়ে যায় এটা মনে হয় আমরা সবাই খুব জানি। ফলে নিশ্চয়ই আমার লাইফকে অন্য কারো লাইফের সাথে তুলনা করে হতাশা আমার লাইফে টেনে আনা ঠিক হবে না। আমাদের আজকের ক্লাসের টপিক সেটি হলো মূলত ডিগ্রি, যেটাকে আমরা কম্প্যারিজন অফ অ্যাডজেক্টিভ বা অ্যাডভার্ব আকারেও জেনে থাকি। ডিগ্রি বলতে গেলেই তোমাদের সবার মনে নিশ্চয়ই কিছু ওয়ার্ডের কথা আসে, লাইক ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট। মিন্স আমরা একটা ওয়ার্ডের একটা অ্যাডজেক্টিভের সাথে ইয়ার যোগ করে কম্পারেটিভ বানাই, ইএসটি যোগ করে সুপারলেটিভ বানাই। তোমরা নিশ্চয়ই সবাই জেনে থাকো যে ডিগ্রি যেটাকে আমরা বলে থাকি, এটা মূলত তিন ধরনের হয়ে থাকে: পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর এটা কি জানো? সুপারলেটিভ ডিগ্রি। পজিটিভ ডিগ্রিটা হলো আমরা ভেবে থাকি পজিটিভে কোনো তুলনা নাই, স্টিল এটার মাঝে একটা তুলনা আছে। লাইক তুমি যদি বলো যে কেউ ধরো লম্বা, কি বলবো? পজিটিভ ওয়ার্ডটা টল। এখন টল যদি আমি বলি, নিশ্চয়ই আমার অন্তরে, আমার মনে একটা অদৃশ্য একটা তুলনা চলে এসেছে। দেখো, আমাদের টপিকটার নামই ডিগ্রি, তুলনা। ফলে ডেফিনেটলি এটার আন্ডারে যারাই আসবে তারাই সামহাও তুলনা। হ্যাঁ, পজিটিভ ডিগ্রিতে তুলনাটা অদৃশ্য, কারো সাথে না, তবে মনে কিন্তু একটা থেকেই যাবে। আবার এটা হলো পজিটিভ ডিগ্রি, লাইক টল। আর একবারে দৃশ্যমান তুলনাটা থাকবে কম্পারেটিভ ডিগ্রিতে, আমরা যেখানে দুজনের সাথে তুলনা করি। আর সুপারলেটিভ ডিগ্রি হলো দুইয়ের বেশি মানুষের মাঝে আমরা তুলনা করে থাকি। তাহলে পজিটিভ ডিগ্রি, কম্পারেটিভ ডিগ্রি, আর এটা হলো সুপারলেটিভ ডিগ্রি। এটা নিশ্চয়ই আমি তোমাদেরকে মুখস্থ করতে বলবো না, কারণ পরীক্ষায় কোনো প্রশ্ন আসবে না যে ডিগ্রি কত প্রকার, কি কি, তাদের নামগুলো একটু লিখো, প্রতিটার দুটা করে এক্সাম্পল লিখো, এমনটা নিশ্চয়ই আসবে না। যেভাবে আসবে সেগুলোই আমি তোমাদেরকে এখন ডিরেক্টলি দেখাবো। তাহলে বললাম, আমি আগেই বলে ফেলেছি যে টল শব্দটার কম্পারেটিভ ফর্ম কি? টলার। সুপারলেটিভ কি? টলেস্ট। এটা হলো নর্মাল প্যাটার্ন, যে আমরা একটা অ্যাডজেক্টিভের সাথে, মিন্স পজিটিভের সাথে আমরা ইআর যোগ করে কম্পারেটিভ বানাই, আর ইএসটি যোগ করে সুপারলেটিভ বানাই, এই তো। ট্রান্সফরমেশনটা মূলত এই প্যাটার্নে হয়ে থাকে। দুটো প্রশ্ন লিখেছি, খুব সহজ কিছু কথা। পরীক্ষা কিন্তু অসংখ্য প্রশ্ন এসেছে, দেখে নাও। প্রশ্ন এসেছে দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ ইজি। ইজি শব্দের সুপারলেটিভ ডিগ্রি কোনটা? রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছে। আমার মনে হয় এই প্রশ্নের উত্তর যে ইজিয়েস্ট, এটা আমি কাউকে কোনো কারণে বুঝিয়ে দিতে হবে না। ইজি শব্দের সুপারলেটিভ ফর্ম হলো ইজিয়েস্ট। একইভাবে সুপারলেটিভ ডিগ্রি অফ কেয়ারফুল। কেয়ারফুল শব্দটার সুপারলেটিভ ডিগ্রি কি? কেয়ারফুল, কেয়ারফুলার, কেয়ারফুলেস্ট, এমন তো কিছু না। এটা নর্মালি জানো, ফলে আমি ওই এত নিচের কথাগুলো বলতে চাই না। আশা করি এগুলো নর্মালি তুমি পেরে থাকো, জানো। সব বইতে এই কথাগুলো আছে, শুধু একটা রিডিং দিলেই হয়ে যাবে আশা করছি। এগুলো মুখস্থ করার কোনো অপশন নাই, মুখস্থ করার কোনো দরকার নাই, কারণ পরীক্ষা তোমার হাতে নিশ্চয়ই অপশন থাকবে। ফলে ইজির কম্পারেটিভ ফর্ম হলো ইজিয়ার, সুপারলেটিভ হলো ইজিয়েস্ট। প্রশ্ন চেয়েছে অ্যাগেন 2 নম্বর প্রশ্ন চেয়েছে কেয়ারফুলের সুপারলেটিভ ফর্ম কি? নিশ্চয়ই কেয়ারফুল। যেহেতু এটাকে কেয়ারফুলার, কেয়ারফুলেস্ট বলা যাচ্ছে না, ফলে বলতে হবে কি? মোর কেয়ারফুল অথবা মোস্ট কেয়ারফুল। ফলে আমরা উত্তর নিশ্চয়ই সি করব। সুপারলেটিভ ডিগ্রি অফ কেয়ারফুল ইজ মোস্ট কেয়ারফুল। আমি একটু একটু করে ডিপে যাব, যেগুলো তোমাদের পরীক্ষা খুব কাজে দিবে, যেগুলো নিয়ে তোমরা হয়তো কনফিউশনে পড়তে পারো, যদিও বিষয়গুলো খুব বেশি কঠিন হওয়ার কথা না তোমাদের জন্য।
ইরেগুলার কিছু ট্রান্সফরমেশন আছে এই ডিগ্রিতে, মিন্স পজিটিভ থেকে যখন সুপারলেটিভ করি, কম্পারেটিভ করি, কম্পারেটিভ থেকে যখন সুপারলেটিভ করি, সেখানে লাইক আমরা টল, টলার, টলেস্ট, ইজি, ইজিয়ার, ইজিয়েস্ট, এগুলো কিন্তু সব জায়গায় পাই না। লাইক গুড, আমরা কি বলি গুড, গুডার, গুডেস্ট? নিশ্চয়ই না। আমরা কিন্তু এখানে গুডের জায়গায়, গুডের পরে কি বলি, কম্পারেটিভ ফর্মটাকে বলি বেটার, সুপারলেটিভটাকে কি বলি, বেস্ট। এগুলো নর্মালি তোমরা নিশ্চয়ই জানো, স্টিল আমি দেখাবো কিছু। দেখো লেখা আছে গুড শব্দের গুড আর ওয়েলের কম্পারেটিভ ফর্ম কি, বেটার, বেস্ট। এটা একবার নিশ্চয়ই নির্দ্বিধায় সবাই জানি। অ্যাগেইন ব্যাড শব্দের কম্পারেটিভ ফর্ম কি, ওয়ার্স, সুপারলেটিভ হলো ওয়ার্স্ট। লিটিল শব্দ, যেটা তোমরা নিশ্চয়ই জেনে থাকো, একটা ডিটারমিনার যেটাকে আমরা ব্যবহার করে থাকি কী হিসেবে জানো, আনকাউন্টেবল নাউনের আগে বসাই আমরা। নিশ্চয়ই তোমরা এই টপিকটার এই বেসিক বিষয়টা জানবে আমার সাথেই যখন তোমরা কারেকশনটা দেখবে। কারেকশনের কিছু প্রশ্ন আমি তোমাদেরকে সমাধান করে দেখাবো ইনশাআল্লাহ। লিটিল শব্দের কম্পারেটিভ ফর্ম কি, লেস, সুপারলেটিভ কি, লিস্ট, লিটিল, লেস, লিস্ট। এবার এই তিনটা হলো বেশি কনফিউজিং, যেখানে স্বভাবত স্টুডেন্টরা খুব ভেজালে পড়ে থাকে। আশা করছি আমি খুব অল্প সময়ের মাঝেই তোমাদের এই কনফিউশনটা ভেঙে দিতে পারবো। দেখো এখানে ওল্ড শব্দের দুটা কম্পারেটিভ ফর্ম আছে, লাইক ওল্ডার, এল্ডার। সুপারলেটিভটাও একই প্যাটার্নে, আমি যেই ব্যাখ্যা দিব ওই ব্যাখ্যায় ধরে যাবে। ফার শব্দেরও দুটা কম্পারেটিভ ফর্ম, ফারদার, ফারদার, দুটাই উচ্চারণ অলমোস্ট সেম, কিন্তু একটা হলো এ আর, একটা হলো ইউ আর। তারপর দেখো লেট, লেট শব্দেরও দুটা কম্পারেটিভ ফর্ম, একটা হলো এল এ টি আর, একটা হলো এল এ টি টি ই আর, ডাবল টি ই আর। তাহলে ওল্ডের দুটা কম্পারেটিভ ফর্ম হলো ওল্ডার, এল্ডার। ফারের দুটা কম্পারেটিভ ফর্ম, ফারদার, এফ এ আর টি এইচ ই আর, এটা হলো এফ ইউ আর টি এইচ ই আর, ফারদার। লেটের দুটা কম্পারেটিভ ফর্ম লেখা আছে, দেখো দেখো, এটা হলো টি একটা দিয়ে, এটা হলো টি ডাবল দিয়ে। ইজ দেয়ার এনি ডিফারেন্স বিটুইন দিস ওল্ডার অ্যান্ড এল্ডার, ফারদার অ্যান্ড ফারদার, লেটার অ্যান্ড লেটার? আছে, খুব ভালো পার্থক্য আছে, এগুলো জানতে হবে, পরীক্ষার প্রশ্নও কিন্তু এসেছিল। আমি যদি ডিফারেন্টগুলো বলে ফেলি এখানেই, তাতে তোমাদের জন্য সহজ হবে। দেখো এখানে এই এল্ডার বলতে কি বুঝি আমরা? যদি তোমাকে প্রশ্ন করি যে আমার বড় ভাইয়ের নাম, ধরো তুমি সাকিব, বলার জন্য বলছি, আমার বড় ভাইয়ের নাম সাকিব, তুমি এটার অনুবাদ কি বলবা? যে দ্য নেম অফ মাই বিগ ব্রাদার ইজ সাকিব, এমনটা কি? বিগ অর্থ বড়, এমন তো না। একইভাবে আমরা কিন্তু এমনটা বলি না যে আমার ছোট ভাইয়ের নাম সাকিব, তুমি বলবা যে দ্য নেম অফ মাই স্মল ব্রাদার ইজ সাকিব। স্মল মানে ছোট, বিষয় তো এমন না, তাই না? আমরা ছোট বলতে কোন শব্দটা ব্যবহার করি? ছোট ভাই, বড় ভাই, ছোট বোন, বড় বোন। ছোট বলতে আমরা ব্যবহার করি ইয়াঙ্গার ব্রাদার, ইয়াঙ্গার সিস্টার। আর বড় ভাই বলতে ব্যবহার করি কি জানো? এল্ডার ব্রাদার, এল্ডার সিস্টার। তাহলে এই এল্ডারটা হলো, তুমি বলবা যে দ্য নেম অফ মাই এল্ডার ব্রাদার ইজ সাকিব, দ্য নেম অফ মাই এল্ডার ব্রাদার ইজ মারুফ, ইটিসি। আর এই ওল্ডার যেটা, এটা হলো একবারে পিওর কম্পারেটিভ ফর্ম। লাইক আমি যদি তোমাদেরকে দুটো সেন্টেন্স লিখি, ওল্ডার দিয়ে একটা সেন্টেন্স লিখি, ধরো আমি লিখলাম যে কারিম, কারিম ইজ ওল্ডার দেন, কারিমের সাথে আমরা কারিমাকে অ্যাড করে দিলাম, হ্যাঁ, কারিমা। তাহলে দেখো এই যে ওল্ডার, এটা কিন্তু একটা কম্পারেটিভ ফর্ম। দেখো বাক্যটা প্যাটার্ন দেখতে পাচ্ছ তোমরা, ওল্ডার দেন। অন্যদিকে আমি যদি এল্ডার লিখি, আমি কি যেন বাক্যটা বলছিলাম? দ্য নেম অব মাই এল্ডার ব্রাদার অর সিস্টার, তোমরা সিস্টার দিয়ে বললেও না, এটা নাম বলবা, সিস্টার ইজ, ধরো আমি বললাম সাকিব, নামটা লিখলাম আমার মতো করে, স্পেলিং ঠিক আছে কিনা এক্স্যাক্টলি জানি না। তাহলে তুমি যদি বোনের নাম লিখবা, তুমি লিখো দ্য নেম অফ মাই এল্ডার সিস্টার ইজ, কি বলবা? আসমা, ইটিসি। তাহলে এল্ডার দ্বারা মূলত একবারে ডিরেক্ট কেউ কারো বড় এটাকে বোঝাচ্ছে, লাইক আমার বড় ভাইয়ের নাম, বড় আপুর নাম, এটাকে বোঝাচ্ছে। অন্যদিকে ওল্ডার দ্বারা কিন্তু কম্পারেটিভ প্যাটার্নটাকে বোঝাচ্ছে, লাইক কারিম ইজ ওল্ডার দেন কারিমা। একই প্যাটার্নে এখানেও দুটা কথা। এফ ইউ আর টি এইচ ই আর দ্বারা কী বোঝায়? ফার্দার দ্বারা মূলত বোঝায় আরও। লাইক তোমাদের সাথে যেদিন আমার শেষ ক্লাস হবে, একবার লাস্ট ক্লাস, ওদিন আমি বলবো তোমাদের সাথে আর দেখা হবে না, মানে বলবো আর কোনো ক্লাস নাই, তোমাদের সাথে আর কোনো কথা নাই। এটাকে আমরা ইংলিশে কি বলবো?
নো ফার্দার ক্লাস উইল বি হেল্ড অন, আর কোনো ক্লাস হবে না। এই যে ফার্দার যে বললাম এটা হলো এই ফার্দারটা, তোমাদের সাথে আর কোনো সাক্ষাৎ হবে না। নো ফার্দার মিটিং উইল বি হেল্ড অন, আর কোনো ক্লাস হবে না, আর কোনো দেখা হবে না। তাহলে এই ফার্দারের মধ্যে কী বোঝায়? আরও কিছু, আরও এডিশনাল। আর এই ফার্দার দ্বারা কী বোঝায়? এটা দ্বারা তুলনা বোঝায়, এটা দ্বারা এক্স্যাক্টলি তুলনা বোঝায়। ধরো আমি একটা মৌখিক এক্সাম্পল দিলে তোমরা বুঝে যাবা যে ধরো ঢাকা একটা রাজধানী আমাদের, তারপর আরেকটা শহর ধরলাম ঢাকার কাছাকাছি ধরো কুমিল্লা, কুমিল্লার কাছাকাছি আরেকটা শহর ধরলাম ধরো চাঁদপুর। এখন আমি এই বাক্যটাকে এভাবে বলবো, বাংলা যদি বলি যে ধরো আমি বলতে চাইছি ঢাকা কুমিল্লার চেয়েও চাঁদপুর থেকে অনেক দূরে। ইংলিশে বলবো ধরো এমন যে ঢাকা ইজ, এই যে এই ফার্দারটা বলবো, ঢাকা ইজ ফার্দার দেন, কি বলা যায়, দেন কুমিল্লা। ঢাকা ইজ ফার্দার মানে ঢাকা দূরে, দেন কুমিল্লা ফ্রম চাঁদপুর। আমি বুঝতে পারছি মনে হয়। ঢাকা ইজ ফার্দার, ঢাকা হলো দূরে, দেন কুমিল্লা, কুমিল্লার চেয়ে ফ্রম চাঁদপুর, চাঁদপুর থেকে। এটাই তো এক্সাক্ট কথা। তার মানে ঢাকা কিন্তু চাঁদপুরের তুলনায় কুমিল্লা থেকে কাছে, বা ঢাকা চাঁদপুরের তুলনায় ঢাকা কুমিল্লার তুলনায় চাঁদপুর থেকে অনেক দূরে। আমরা যদি বাই রোডের কথা চিন্তা করি, সেন্টেন্সটা শুধু চিন্তা করো, তাহলে FARTHER দ্বারা মূলত কম্পারেটিভ এই প্যাটার্নের বোঝাবে। ধরো এই যে এরকম লিখলাম না, সেন্টেন্সটা হবে ঢাকা ইজ ফার্দার দেন, ঢাকা হলো দূরে, ঢাকা ইজ ফার্দার দেন, ঢাকা ইজ ফার্দার দেন অনেক দূরে, ফ্রম ঢাকা ইজ ফার্দার, ঢাকা হলো দূরে। তারপর কি বলতে পারি, আমি সেন্টেন্সটা লিখি, তাতে মনে হয় ক্লিয়ার হবা তোমরা। একটা ব্ল্যাঙ্ক পেজ নিলে ভালো হবে, তাই না? একটা সেন্টেন্স লিখবো ধরো ঢাকা ইজ ফার্দার, ঢাকা ইজ ফার্দার, ঢাকা হলো দূরে, ফ্রম কুমিল্লা, ফ্রম কুমিল্লা, দেন চাঁদপুর। এখন এক্স্যাক্টলি আসলে দূরে কাছে সেটা নিয়ে টেনশন করো না, টেনশন করো শুধু সেন্টেন্সের প্যাটার্নটা নিয়ে। টেনশন করো এই যে FARTHER ফার্দার, এটা মূলত একটা কম্পারেটিভ সেন্টেন্সে, ডিরেক্ট একটা কম্পারেটিভ সেন্টেন্সে বসবে। লাইক দেখো এই যে কোনো কিছু থেকে দূরে এটা বোঝাচ্ছে, তাহলে FARTHER দা একবার ডিরেক্ট একটা তুলনায় বোঝাবে। অন্যদিকে আমি যদি তোমাদেরকে যেটা মুখে বলেছিলাম আবার লিখি, সহজ হয় মনে হয় তোমাদের জন্য, নো ফার্দার ক্লাস উইল বি হেল্ড অন, আর কোনো ক্লাস হবে না। এই যে ফার্দার এটা বোঝায় কি, আর কোনো ক্লাস হবে না, মানে আর কোনো ক্লাস আমাদের সাথে আমার নাই, এডিশনাল আর কোনো ক্লাস নাই। তাহলে FARTHER দ্বারা বোঝায়, আমরা যেটা দেখেছিলাম FARTHER দ্বারা মূলত বোঝায় একবারে তুলনা, কোনো কিছুর চেয়ে দূরে এটা বোঝাচ্ছে। আর FURTHER দ্বারা কি বোঝায়, ওই কোনো কিছুর সাথে কোনো কিছুর তুলনা নাই, এটা কিন্তু আরও বোঝাচ্ছে। এখানেও আসো LATER আর LATER, এখানেও আমি তোমাদেরকে দুটো সেন্টেন্স হয়তো লিখে দেখাতে হবে। একটা ব্ল্যাঙ্ক পেজ নিব, দেখো LATER আর একটা হলো LATTER, এই দুটো পার্থক্য কিন্তু একই প্যাটার্নে। এটাকে তুমি তুলনা জাতীয় সেন্টেন্সে ব্যবহার করবা, অন্যদিকে এটা কিন্তু তুলনা জাতীয় সেন্টেন্সে ব্যবহার করা যাবে না। কীভাবে আমি যদি বলি, ধরো আমি লিখলাম ওই যে কারিমার নামে লিখি, কারিম লিখি আগে, কারিম কামস লেটার দেন কারিমা, মানে কারিমার পরে আসছে। এখন দেখো এই যে তুলনা বোঝাচ্ছে কিন্তু দুজনের আসার বিষয়টা নিয়ে, লেটার দেন একটা টি দিয়ে, তাহলে LATER দ্বারা মূলত দুজনের সাথে আসা যাওয়ার এই তুলনা রেফার করছে, একবারে ডিরেক্ট তুলনা। অন্যদিকে LATER দ্বারা কি বোঝায়, LATTER এটা মূলত বোঝায় পরবর্তী টি। ধরো আমি বললাম যে, মুখে বললে আরও ক্লিয়ার হবা তোমরা এটাতে। ধরো আমার কি বলা যায়, আমার হলো দুটা ফোন আছে, একটা হলো ছোট ফোন, একটা হলো বড় ফোন। এখন আমি আমার দ্বিতীয় ফোনটাকে বেশি পছন্দ করি, তাহলে এটা বলবো লেটার। কি বলবো, লেটার, LATTER লেটার। তাহলে আমার দুটো ফোন আছে, একটা হলো ছোট ফোন, এই যে এটা
যেটা দিয়ে সাথে কথা বলি, আর এটা হলো বড় ফোন, তাহলে আমি পছন্দ করি কোনটারে বেশি? বলার জন্য বলছি দ্য লেটার, আই লাইক দ্য লেটার। আই হ্যাভ 2 phones বাট আই লাইক দ্য লেটার, আই লাইক দ্য লেটার, আমি পরবর্তীটারে পছন্দ করি। এটা হলো মূলত LATTER যেটা আমরা ব্যবহার করেছি। আশা করি বুঝাতে পেরেছি। আসো আবার নিয়ে যাই, তাহলে এল্ডার দ্বারা মূলত ওই যে হি ইজ মাই এল্ডার ব্রাদার, বড় ভাই বোঝায়, বড় বোন বোঝায়। আর ওল্ডার দ্বারা মূলত দুজন মানুষের বয়সের যে পার্থক্যটা একবারে কম্পেয়ার করা হয়, কম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার হয়, লাইক কারিম ইজ ওল্ডার দ্যান কারিমা। আর FARTHER দ্বারা কী যেন বোঝায়? দুটা তুলনা বোঝাবে। অ্যাগেন FARTHER দ্বারা তুলনা বোঝাবে। আমি সেন্টেন্স লিখেছিলাম তোমাদের জন্য, কী যেন? ঢাকা ইজ ফার্দার, ঢাকা হলো দূরে, ফ্রম কুমিল্লা, কুমিল্লা চেয়ে দেন চাঁদপুর। তাহলে এই কম্পারেটিভ সেন্টেন্সে বসেছে, এটা দিয়ে খেয়াল করো। আর FURTHER দ্বারা মূলত কী বোঝায়? আরও এডিশনাল, আর কোনো ক্লাস হবে না। তারপরে LATER দ্বারা আমরা বলেছি, LATER এটা হলো কম্পারেটিভ ফর্ম, কেউ কারো আগে আসছে পরে আসছে এটাকে রেফার করে। আর LATTER মূলত বোঝায় দুটা জিনিস আমার আছে, দুটা জিনিসের আমি সেকেন্ডারি বেশি পছন্দ করি, সেকেন্ডারি বেশি ঘৃণা করি, এই ক্রমকটাকে রেফার করে, সেকেন্ডটা এটাকে রেফার করে। আশা করি এই 3টা জিনিসের প্যান্সগোস তোমাদেরকে বোঝাতে পেরেছি। এক্সাম্পল দেখলে আরও ক্লিয়ার হয়ে যাবে এখন। আচ্ছা, যদি আমরা এক্সাম্পলে চলে যাই, দেখো তোমাদের জন্য কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে। লাইক দ্য ওয়ার্ড লিস্ট ইন দ্য সুপারলেটিভ ফর্ম, সুপারলেটিভ ডিগ্রি অফ। এই লিস্ট শব্দটা কোন লিস্ট শব্দটা সুপারলেটিভ ডিগ্রি লেখা আছে? বলা হলো দ্য ওয়ার্ড লিস্ট ইজ দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ, মানে লিস্ট শব্দটা হলো সুপারলেটিভ ডিগ্রি। কোন শব্দের সুপারলেটিভ ডিগ্রি? লিস্ট শব্দটা। আশা করি তোমরা নিশ্চয়ই খেয়াল করতে পেরেছো। আমি কিন্তু বলেছিলাম লিটিলের সুপারলেটিভ ফর্ম হলো লিস্ট, লিটিল শব্দের কম্পারেটিভ ফর্ম হলো লেস, আর সুপারলেটিভ হলো লিস্ট। এবার এখানে আসো 4, আই ফাউন্ড দ্য ওয়ার্স্ট ডিসিশন, আমি কী বলা যায়, ওয়ার্স্ট খারাপ ডিসিশনটা পেয়েছিলাম। এখন এখানে ওয়ার্স্ট শব্দটা কি? দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ, এটা কেমন? এটা কি পজিটিভ, কম্পারেটিভ, অ্যাসার্টিভ নাকি সুপারলেটিভ? নিশ্চয়ই এই 3টার একটা, পজিটিভ, কম্পারেটিভ বা সুপারলেটিভ। আনসার কী করবা? নিশ্চয়ই তুমি কম্পারেটিভ করবা, কারণ এটা কী থেকে এসেছে না? ব্যাড থেকে এসেছে। ব্যাড শব্দের কম্পারেটিভ হলো ওয়ার্স। 5-এ আসো, রাইট দ্য সুপারলেটিভ ডিগ্রি অফ গুড। দেখো কত ইজি প্রশ্ন, কিন্তু এই ইজি প্রশ্ন পরীক্ষায় এসেছে। ইজি যে জিনিসগুলো তোমার কাছে ইজি মনে হয় সেগুলোকে খুব এড়ায় যাইও না, নিশ্চয়ই সেগুলোকেও তুমি একবার কুইক একটা রিডিং দিয়ে যাও, যেন সহজ প্রশ্ন আসলে তুমি আনসার করতে পারো। আর আমি যদি সহজ বিষয়গুলোকে এড়িয়ে যাই, ওই সহজ বিষয়টাই পরীক্ষায় আসে, ডেফিনেটলি ওই সহজ বিষয়টা আমার জন্য সহজ থাকবে না, আর কঠিন হয়ে যাবে কিন্তু, কারণ আমি পড়ি নাই। গুড শব্দের সুপারলেটিভ ডিগ্রি কি? পরীক্ষা এসছে কোথায়? খুব বড় জায়গায় আসছে, থানা শিক্ষা অফিসার, মানে হলো TUATU, আমাদের স্কুলগুলো যারা ভিজিট করে, যেই ম্যাডামরা স্যাররা, ওনাদের পরীক্ষাগুলোতে আসছে। গুড শব্দের সুপারলেটিভ ফর্ম নিশ্চয়ই বেস্ট, এটা মনে হয় আমি কাউকে বলতে হবে না। নেক্সট খেয়াল আছে তো? লেটার নিয়ে যে বলেছিলাম, প্রশ্নটা পেয়েছি কিন্তু। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, খুব ভালো প্রশ্ন। অফ জেসমিন অ্যান্ড সুলতানা, মানে জেসমিন এবং সুলতানার মধ্যে, বাকিটা তোমরা আনসার করবা। কি চিন্তা করো একটু কুইক, সবাই চিন্তা না করে কেউ নিশ্চয় আনসারটা বলবো না মুখস্থ। আই লাইক দ্য লেটার, ঠিক আছে কিনা? আমরা কিন্তু এই লেটারকে ব্যবহার করি একটা টি দিয়ে, যেটা একটা টি দিয়ে যেটা, সেটা কিন্তু কম্পারেটিভ ফর্মে আসবে, যে কেউ কারো আগে আসছে পরে আসছে, মোর, লেটার, দেন, মানে ওই কম্পারেটিভ সেন্টেন্সে কিন্তু বসবে, লেটার দেন অমুক তমুক। তাহলে এটা কিন্তু হবে না এখানে, আই লাইক লেটার হবে না। উত্তর নিশ্চয়ই সি। আশা করি বুঝাতে পেরেছি। একটু আগে বলেছিলাম যে আমার 2টা ফোন আছে, একটা ছোট একটা বড়, বাট আই লাইক দ্য লেটার, মানে যেটা সেকেন্ডবার দেখাইছে সেটারে আমি বেশি পছন্দ করি, সেকেন্ডটা। তার মানে এখানেও লেখা আছে অফ জেসমিন অ্যান্ড সুলতানা, মানে জেসমিন এবং সুলতানার মাঝে আই লাইক দ্য লেটার, মানে কি আমি সুলতানারে বেশি পছন্দ করি। এটা পরীক্ষায় আসছে, কিন্তু তোমরা আবার পার্সোনাল লাইফে নিয়ে যাইও না নিশ্চয়ই, কারণ নাম যদি জেসমিন হও তুমি কষ্ট পাইও না। উত্তর নিশ্চয়ই সি। অফ জেসমিন অ্যান্ড সুলতানা, জেসমিন এল সুলতানার মধ্যে আই লাইক দ্য লেটার, আমি সুলতানাকে বেশি পছন্দ করি। তার মানে 2টা জিনিস অথবা 2জন মানুষের মাঝে, এই যে আমি কার কথা বলছি, জেসমিনের কথা বলছি না, আমি বলছি সুলতানার কথা। এটাকে ইংলিশে বলে LATTER লেটার। আশা করি বুঝাতে পেরেছি। তারপর 7 নম্বর প্রশ্ন আসো, হার ড্যাশ সিস্টার হ্যাজ গান টু ইংল্যান্ড, ইংল্যান্ডে গেছে। তার কেমন সিস্টার ইংল্যান্ডে গেছে? হার ওল্ডার সিস্টার ব্যবহার করো নাকি এল্ডার ব্যবহার করবা? আশা করি সবাই পেরে যাবা নিশ্চিত। আমি কিন্তু বলেছিলাম কারো বড় ভাই, বড় বোন, এটা বলতে আমরা এল্ডার ব্যবহার করি।
ওল্ডার না, ওল্ডার দ্বারা কিন্তু বয়সের পার্থক্যটাকে ব্যবহার করে, মানে আমরা ব্যবহার করি লাইক সেটাকে আমরা একবারে কম্পারেটিভ সেন্টেন্সে ব্যবহার করি ওই প্যাটার্নে। উত্তর নিশ্চয়ই বি। আর এল্ডার সিস্টার, তার বড় বোন হ্যাজ গান টু ইংল্যান্ড, ইংল্যান্ডে গেছে পড়াশোনা করার জন্য, নিশ্চয়ই কাজ করার জন্য যেতে পারে। তারপর চলে আসো, আমি দুটা সেন্টেন্স লিখব, প্রত্যাশা করি তোমরা ধরে ফেলতে পারবা সেন্টেন্সগুলো ঠিক আছে নাকি ভুল আছে। আমি যদি ফার্স্ট সেন্টেন্সটা এভাবে লিখি, হি ইজ বেটার, মানে গুডের পাস্ট ফর্মটা লিখলাম, কি বলা যায় কম্পারেটিভ ফর্মটা লিখলাম, হি ইজ বেটার দেন হাসান, একটা নাম লিখলাম এমনিতেই, হি ইজ বেটার দেন হাসান। তোমাদের বলতে হবে বাক্যটাকে ঠিক আছে কিনা। আমি নিশ্চিত সবাই নির্দ্বিধায় বলবা বাক্যটা 100% ঠিক আছে, হি ইজ বেটার দেন হাসান, সে হাসানের চেয়ে বেটার। আমার পক্ষে কি এখন বলা সম্ভব হি ইজ মোর বেটার দেন হাসান? সম্ভব কিনা বলো? বলা হয়তো সম্ভব, কিন্তু এটা ভুল হয়ে যাবে। ইট ইজ মোর বেটার দেন, সরি হি ইজ মোর বেটার দেন হাসান কিন্তু বলা যাবে না, কারণ বেটার তো নিজেই একটা কি বলা যায় কম্পারেটিভ ফর্ম। তার আগে একটা মোরকে আমরা বসাবো? নিশ্চয়ই না। আমরা মোর কখন বসাই? যেই ওয়ার্ডটাকে আমরা মানে আর যোগ করে কম্পারেটিভ বানাতে পারি না, তার আগে আমরা মোর বসাই। আমরা মোস্ট কার আগে বসাই? যেই সুপারলেটিভ ওয়ার্ডটাকে আমরা ইএসটি যোগ করে সুপারলেটিভ বানাতে পারি না, তাকেই তো। ফলে যেহেতু বেটার, গুড থেকে বেটার হলো আর যোগ করে, বা আমরা যে গুডের কম্পারেটিভ ফর্ম বেটার আছে, তার আগে আমরা নিশ্চয়ই মোর বসাবো না। বসালে নিশ্চয়ই সেটা মানে কি বলা যায় ডাবল হয়ে যাবে, অপ্রয়োজনীয়। ফলে আমরা বেটার আগে নিশ্চয়ই মোর বসাতে পারবো না। তাহলে আমরা কি বসাতে পারবো? আমি কি বেটারের আগে তোমাদের জন্য ফার বসাতে পারি কিনা বলো তো? ফার, FAR, ফার। হি ইজ ফার বেটার দেন হাসান, কি মনে হতে পারে? মোরের মতো মনে হয় না? না, এবার কিন্তু বাক্যটা একবারে ঠিকঠাক আছে। কেন? দেখো, আমি যদি বলি সে হাসানের চেয়ে ভালো, আমি বলতে চাইছি সে হাসানের চেয়ে অনেক বেশি ভালো। অনেক বেশি ভালো বলতে গেলে কি আমি সুপারলেটিভে নিয়ে যেতে পারবো নাকি? যে হি ইজ দ্য বেস্ট দেন হাসান, এমন তো বলতে পারবো না আমি, কারণ কম্প্যারিজন হচ্ছে কিন্তু দুজনের মাঝে। অ্যান্ড কম্প্যারিজন মাত্রার একটু কম বেশি সেটা পৃথক বিষয়। তাহলে আমি বলতে চাইছি এখন যে সে হাসানের চেয়ে অনেক বেশি ভালো, ফলে নিশ্চয় আমি এই ফার ওয়ার্ডটাকে অ্যাড করতে পারি। আমি সুপারলেটিভে নিশ্চয় নিতে পারবো না, যেহেতু কম্প্যারিজন হচ্ছে দুজনের মাঝে। ফলে নিশ্চয় আমি ফার আনতে পারি। ফার মানে হলো অনেক বেশি ভালো। ফারের জায়গায় আমি মাছও নিয়ে আসতে পারি, MUCH, মাছ, যে হি ইজ মাচ বেটার দেন হাসান, সে হাসানের চেয়ে অনেক বেশি ভালো। ফলে আমি বেটার যে একটা কম্পারেটিভ ফর্ম বা অন্য কোনো কম্পারেটিভ ফর্মের আগে আমি মোর বসাতে পারবো না। নর্মালি সবাই বোঝার কথা, বুঝো। যে কোনো কম্পারেটিভ ফর্মের আগে আমি ফার অথবা মাছ নিয়ে আসতে পারি কোন অর্থে এমফাসিস করার জন্য। মিন্স পার্থক্যটা খুব বেশি, কিন্তু স্টিল মানে পার্থক্য দুজনের মাঝেই। দেন চলে যাচ্ছি আমি তোমাদেরকে নিয়ে নেক্সট। এবার ওই আগে যে কথাগুলো বলছিলাম, এতক্ষণ ধরে যে কথাগুলো বলছিলাম, এটার উপর কিছু প্রশ্ন এসেছে, এই জন্যই মূলত আমি কথাগুলো বলেছি। তোমাদেরকে আমি যত সেন্টেন্স দেখাবো, ডেফিনেটলি প্রত্যেকটা সেন্টেন্স পরীক্ষায় আগে কোনো না কোনো জায়গায় এসেছিল বা আসার মতো খুব ক্যাপাসিটি রাখে, এমন সেন্টেন্সগুলো আমি দেখাচ্ছি। কিন্তু এখানে 1, 2, 3টা সেন্টেন্স লেখা আছে। ফার্স্ট সেন্টেন্স, দ্য সাম ইজ ড্যাশ গ্লোমিয়ার টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে। কোথায় যেন এসেছে দেখো। তাহলে আনসার কি বলবা তোমরা? দ্য সাম ইজ মোর গ্লোমিয়ার, একটু আগে কিন্তু বলে এসেছিল মোর বেটার। ইজ ইট পসিবল টু সে মোর বেটার? না, যেহেতু সেখানে যায় না, তাহলে এখানে কি যাবে নাকি? মোর গ্লোমিয়ার, গ্লোমি থেকে গ্লোমিয়ার হয়েছে। ফলে আমি গ্লোমিয়ার যেহেতু ওর সাথে আমরা আর যোগ করে কম্পারেটিভ বানালাম, তার আগে কিন্তু আর একটা মোর বসানো যাবে না। আর মোর যেহেতু বসাতে পারবো না, তাহলে মোর তো বসালাম না, মোর দেন তো বসাবোই না। ভেরি নাকি মাছ, কাকে বসাবো? ইয়েস, বলছে দ্য সাম ইজ, সাম তো না, আসলে এখানে সান হওয়ার কথা। সান, অঙ্ক তো আর গ্লোমিয়ার হয় না নাকি? নিশ্চয়ই এখানে সান। দ্য সান ইজ মাচ গ্লোমিয়ার। একটু আগে আমি যেটা বলেছিলাম, ফার অথবা মাছ, এটা দ্বারা কি মূলত বোঝায়? এমফাসিস করা হয়। দ্য সান, সূর্যটা, ইজ মাচ গ্লোমিয়ার, অনেক বেশি অন্ধকারাচ্ছন্ন। দেন টুডে, আজ, দেন ইট ওয়াজ ইয়েস্টারডে, গতকালের তুলনায়। ফলে আমরা মাছকে বলতে পারি এখানে এমফাসিস করার জন্য। তাহলে দ্য সান ইজ গ্লোমিয়ার দিলে বাক্যটা হয়ে যেত। যেহেতু ওনারা আরেকটা কথা বলতে চাইছেন এমফাসিস করার জন্য, আমরা মাছটাকে ব্যবহার করবো এখানে, মোরকে না, যেহেতু গ্লোমিয়ার নিজেই একটা কম্পারেটিভ ফর্ম। ফলে দ্য সান ইজ মাচ গ্লোমিয়ার টুডে দেন ইট ওয়াজ ইয়েস্টারডে।
অলমোস্ট একই প্যাটার্নের কথা তোমরা নিশ্চয়ই পেরে যাওয়া নয়। আই ফিল ড্যাশ নাও, আমি এখন মানে খুশি অনুভব করছি। এখন আই ফিল মোর হ্যাপিয়ার হয় নাকি? দেখো তো হ্যাপিয়ার তো নিজেই কম্পারেটিভ ফর্ম, মোর কি বসাতে পারবো না? তাহলে কাকে ব্যবহার করতে পারবো? মোর হ্যাপি কি ব্যবহার করতে পারবো নাকি? পারবো না কিন্তু, কারণ হ্যাপি শব্দটার কম্পারেটিভ ফর্ম হলো হ্যাপিয়ার। যাকে আমরা ইয়ার যোগ করে কম্পারেটিভ বানাতে পারি তার আগে আবার মোর বসাই না, ফলে এটা হচ্ছে না। হয় কি মাছ হ্যাপি নাকি মাছ হ্যাপিয়ার? হ্যাঁ, তোমার কাছে কি নিশ্চয়ই একটা কনফিউশন কাজ করছে এখন, যে আমরা তো কম্পারেটিভ বাক্য বানাতে গেলে একটা মোর দেন দেন একটা থাকেই থাকে, এমন একটা প্যাটার্ন নাকি? এখানেও কিন্তু একটা আছে একটু উজ্জ্ব, লাইক আমি আজকে নাও মানে কি এখন, আমি এখন ভালো ফিল করছি, তার মানে কি আগে ভালো ছিলাম না, এমন একটা প্যাটার্ন বুঝছে। আর তুমি বসে বসে প্রশ্নে যে কথা নাই এই কথাগুলো বসে বসে চিন্তা করো না, যেই কথাটা প্রশ্নে নাই এটা নিয়ে তুমি খুব ভাইবো না আলাদা। প্রশ্নে আনসার নিশ্চয়ই মাছ হ্যাপি না হয় কী হবে আমরা মাছ হ্যাপিয়ার নাও। তাহলে আই ফিল মাছ হ্যাপিয়ার নাও, উত্তর হচ্ছে সি। দেন আমরা 10 নম্বর প্রশ্নে যাব। দ্য বুক ইজ ড্যাশ বেটার। দেখো বেটার শব্দটা আছে, বেটার শব্দটা কম্পারেটিভ ফর্ম, আমি কি মোর বসাতে পারবো নাকি? না। ভেরি বসাবো? ভেরি বদলে মাছ অথবা ফার দুটাই কিন্তু আছে, আমরা নিশ্চয়ই যে কোনো একটা আনসার করলেই হয়ে যাবে। নিশ্চয়ই পরীক্ষায় দুটা কারেক্ট আনসার থাকা উচিত না, যে দুটাই আনসার হতে পারে এমন দুটো অপশন থাকা উচিত না। যদি থাকে স্টুডেন্টরা কী করবে, যেটা কাছাকাছি আছে নিশ্চয়ই কর্তৃপক্ষ মানে কারেক্ট আনসার দুটা হয় দুটাকেই ওনারা কারেক্ট আকারে ধরবেন, যে যেটা আনসার করে সেটাকেই ওনারা কারেক্ট ধরবেন, ধরা উচিত বটে। তবে তার চেয়ে বরং কথা হলো কারেক্ট আনসার যদি থাকে দুটা, সেটা নিশ্চয় থাকা উচিত না, একটাই থাকা উচিত। মাঝে মাঝে আমরা কিছু প্রশ্ন পেয়ে থাকি যে চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, 4টাই কারেক্ট আনসার, তখন করার কিছু নাই আসলে, তখন হয়তো ব্ল্যাঙ্ক রেখে আসা উচিত, বা কী করা উচিত এটা আসলে কর্তৃপক্ষ ছাড়া কেউ বলতে পারবে না এক্স্যাক্টলি তোমাকে। তাহলে দ্য বুক ইজ কী হবে আনসার? মোর বেটার না, ভেরি বেটারও না, দ্য বুক ইজ মাচ বেটার বলতে পারি আমরা। বইটা হলো অনেক ভালো, এখন তুলনা কিন্তু নাই। তুমি ভাববা যে দেন কোথায়, ভাই দেনটা এখানে দেওয়া নাই, একটা উজ্জ্ব তুলনার মতো আছে, তুমি আলাদা টেনশনটা করো না, এখানে যেই প্যাটার্নে আছে দ্য বুক ইজ মাচ বেটার, ফার বেটারও বলতে পারো, কোনো প্রবলেম নাই। তাহলে তুমি দুটার একটা আনসার কারেক্ট করতে পারো, আপ টু ইউ। নেক্সট কোথায় যাব? খুব ভালো ইম্পর্ট্যান্ট একটা কথা এই পৃষ্ঠায় লেখা আছে, তো এই নিচের দিকে না তাকিয়ে আমি আগে এই সেন্টেন্সগুলো পড়তে বলবো সবাইকে। মানে আমি সম্ভবত বলি সেন্টেন্স পড়ার জন্য, তুমি যত বেশি সেন্টেন্স পড়তে পারো তুমি মনে হয় পরীক্ষার জন্য তত বেশি প্রস্তুত হবা, কারণ পরীক্ষা নিশ্চয়ই সেন্টেন্স আকারেই প্রশ্ন আসবে, পরীক্ষা নিশ্চয়ই কোনো স্ট্রাকচার আকারে কোনো প্রশ্ন আসবে না, আসে নাই, আসার কোনো ধরনের পসিবিলিটি নাই। ফলে যত বেশি সেন্টেন্স রিড আউট করা যেতে পারে তত বেশি প্রশ্ন সমাধান করা ইজি হবে, পরীক্ষায় ভালো করার চান্স তত বেশি বেড়ে যাবে। নিশ্চয়ই সেন্টেন্সগুলো বুঝে যাব বেসড অন সাম রুলস অ্যান্ড রেগুলেশন, নিশ্চয়ই স্ট্রাকচার। দেখো প্রথম সেন্টেন্সে লেখা আছে হি হ্যাজ দ্য সেম এজ অ্যাজ করিম। সবাই একটু পড়ো তো, হি হ্যাজ দ্য সেম এজ অ্যাজ করিম। নিশ্চয় ক্লুটো পেয়ে গেছো, আমি কালারও করে রেখেছি দুই প্যাটার্নে। হি হ্যাজ দ্য সেম এজ অ্যাজ করিম, তারপর হি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ করিম, আবার পড়ো হি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ করিম। একই প্যাটার্নে একটা কথা, হি ইজ নট সো ওল্ড অ্যাজ করিম, আবার পড়ো হি ইজ নট সো ওল্ড অ্যাজ করিম। কি বোঝাতে চাইছি? বোঝাতে চাইছি মূলত নাউন যখন তুলনা বোঝায়, হি হ্যাজ দ্য সেম এজ অ্যাজ করিম, মানে করিম আর হির বয়সের তুলনা বোঝাচ্ছে, মানে তুলনা বোঝাচ্ছে বাক্যে, এবং তখন আমাদের কাজ হবে নাউনের আগে দ্য সেম ব্যবহার করা, পরে অ্যাজ ব্যবহার করা। দেখো এই শব্দটা নাউন, তার আগে আমরা দ্য সেম ব্যবহার করলাম, পরে অ্যাজ ব্যবহার করলাম। আমি ব্ল্যাঙ্ক বলছি না, এভাবে বলছি না কিন্তু নিশ্চয়ই কথাগুলো পরীক্ষা প্রশ্ন অনেক এসেছিল, পরীক্ষা এই টাইপের প্রশ্ন আসার ভালো ক্যাপাসিটি রাখে, এই জন্য আমি এই অংশটা ডিসকাস করছি, দেন প্রশ্নগুলো দেখাবো তোমাদেরকে। আশা করছি তখন খুব একবার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবা, তোমাদের প্রশ্নগুলো যখন সমাধান করবে খুব সহজ মনেই হবে। তাহলে নাউনের আগে আমরা দ্য সেম বসাবো, পরে অ্যাজ। সেন্টেন্স আবার পড়ি, হি হ্যাজ দ্য সেম এজ অ্যাজ করিম। তারপরে সেন্টেন্সে সেকেন্ড সেন্টেন্সে হি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ করিম, হি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ করিম। দেখো এখানে ওল্ড শব্দটা কি? অ্যাজেক্টিভ না? ইয়েস অ্যাজেক্টিভ। তাহলে দেখো অ্যাজেক্টিভের আগেও অ্যাজ হয়, পরেও অ্যাজ হয়, তুলনা বোঝাচ্ছে নিশ্চয় বাক্যে হি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ করিম।
তার সাথে করিমের সাথে তুলনা হচ্ছে এখানে, তাই না? তাহলে হি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ করিম, ফলে এখানে ওল্ড শব্দটা অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের আগেও অ্যাজ, পরেও অ্যাজ। আশা করি বোঝাতে পেরেছি। এখন বাক্যটা যদি নেগেটিভ হয় তখন একটু কাজ করব আমরা। হি ইজ নট, যেহেতু বাক্যটা নেগেটিভ বুঝতে পারছি, তখন আমরা অ্যাজ এর জায়গায় শুধু সো বসাবো। অ্যাজ এর জায়গায় কী বসাবো? সো বসাবো। ইজ এ ওল্ড অ্যাজেক্টিভ, অ্যাজেক্টিভের আগে সো, পরে অ্যাজ। তার মানে যদি বাক্য অ্যাজেক্টিভের আগে অ্যাজ, পরে অ্যাজ, বাক্যটা যদি হ্যাঁ বোধক হয়, মিনস অ্যাফার্মেটিভ হয়। না বোধক হলে আমি ওই অ্যাজ এর জায়গায় শুধু সো বসাবো, অ্যাজেক্টিভের পরে অ্যাজ থাকবে। কথাগুলো নিচে লেখা আছে দেখো, দ্য সেম প্লাস নাউন প্লাস অ্যাজ, এগুলো মুখস্থ করে না বসে বসে। দ্য সেম প্লাস নাউন প্লাস অ্যাজ, দ্য সেম প্লাস নাউন প্লাস অ্যাজ। ভাই এগুলো পরে তোমার খুব বেশি লাভ লস হবে না মনে হয়, লসই হবে, বরং সময়টা যাবে, তোমার কষ্ট হবে, আর কষ্ট হলে নিশ্চয়ই প্রবলেম হবে তোমার পড়াশোনায়, নেগেটিভলি ইম্প্যাক্টেড হবা তুমি। ফলে এই স্ট্রাকচার না মুখস্থ করে তুমি যেটা করতে পারো, স্ট্রাকচারও দেখে সেন্টেন্সগুলো দেখো, বুঝে গেলেই কাজ শেষ, স্ট্রাকচারের কাজ শেষ। সেন্টেন্সগুলো এবার বারবার একটু রিড আউট করো। হি হ্যাজ দ্য সেম এজ অ্যাজ করিম, খেয়াল রাখো, একটু পরে প্রশ্ন সমাধান করব। হি হ্যাজ দ্য সেম এজ অ্যাজ করিম, এজ শব্দটা নাউন, তুলনা বোঝাচ্ছে, এজের আগে দ্য সেম ব্যবহার করব। হি আর করিমের সাথে তুলনা বোঝাচ্ছে, যেহেতু এজটা যেহেতু নাউন, তার আগে আমরা দ্য সেম লিখলাম, পরে কি লিখলাম? অ্যাজ লিখলাম। হি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ করিম, ওল্ড শব্দটা অ্যাজেক্টিভ, তার আগে অ্যাজ লিখলাম, পরে অ্যাজ লিখলাম, বাক্যটা অ্যাফার্মেটিভ। অন্যদিকে ওল্ড শব্দটা অ্যাজেক্টিভ, তা তবুও তার আগে সো লিখলাম, কারণ বাক্যটা কি? নেগেটিভ। নেগেটিভ সেন্টেন্সে অ্যাজেক্টিভের আগে সো, পরে অ্যাজ লিখবো। আশা করি বোঝাতে পেরেছি। এবার তোমাদেরকে কয়েকটা ওয়ার্ড লিখে রেখেছি, তোমরা আমার সাথে একটু মুখে মুখে কথা বলবো। দেখো, হাইট শব্দটা কিন্তু নাউন, লেন্থ শব্দটাও নাউন। হাইটের অ্যাজেক্টিভ হলো হাই, লেন্থের অ্যাজেক্টিভ হলো লং। এই প্যাটার্নে তুমি একটু রিড আউট করো মুখে মুখে, বা খাতায় লিখে ফেলতে পারো যে হি হ্যাজ দ্য সেম হাইট, হি হ্যাজ দ্য সেম হাইট অ্যাজ করিম। বলার জন্য বলছি, শুধু আমাদের জড়তা ভাঙার জন্য বা লিখার জড়তা ভাঙার জন্য। তাহলে হি হ্যাজ দ্য সেম হাইট অ্যাজ করিম, হাইটা দিয়ে করলে হি ইজ অ্যাজ হাই অ্যাজ করিম, হি ইজ অ্যাজ হাই অ্যাজ করিম, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। নেগেটিভ যদি বলি, হি ইজ নট সো হাই অ্যাজ করিম। তাহলে হাইট আর হাই শেষ। এবার আমি লেন্থ আর লং দিয়ে করি। লেন্থ শব্দটা নাউন, এটার অ্যাজেক্টিভ হলো লং। তাহলে আসো, হি হ্যাজ দ্য সেম লেন্থ অ্যাজ করিম, হি হ্যাজ দ্য সেম লেন্থ অ্যাজ করিম। দেখো, লেন্থ একটা নাউন, তার আগে দ্য সেম, পরে অ্যাজ ব্যবহার করলাম। এবার লংয়ে চলে আসি, হি ইজ অ্যাজ লং অ্যাজ করিম, হি ইজ অ্যাজ লং অ্যাজ করিম, বাক্যটা অ্যাফার্মেটিভ। নেগেটিভ নিয়ে যাই, হি ইজ নট সো লং অ্যাজ করিম। আশা করি তোমাদেরকে বোঝাতে পেরেছি। এবার প্রশ্নে চলে যাই। অ্যাগেইন তিনটা সেন্টেন্স আবার রিডিং পড়তে বলবো, কিন্তু আবার পড়ো। হি হ্যাজ দ্য সেম এজ অ্যাজ করিম, হি ইজ অ্যাজ ওল্ড অ্যাজ করিম। অ্যান্ড নেগেটিভ হলে হি ইজ নট সো ওল্ড অ্যাজ করিম। আসো, আশা করি এবার প্রশ্নগুলো সমাধান করে ফেলতে পারবে দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই। স্টিল চিন্তা করো একটু। লেখা আছে দেখো, অলদো দ্য নেম ওয়াজ নট পপুলারাইজড আনটিল দ্য মিডল এজেস, যদিও মিডল এজের আগ পর্যন্ত এটা জনপ্রিয় ছিল না। অলদো একটা কনজাংশন, তোমরা জেনে থাকো। অলদো যদি কোনো সেন্টেন্সের শুরুতে বসে, বা যে কোনো কনজাংশন বাক্যের শুরুতে বসলে নিশ্চয়ই বাক্যের মাঝে কমা থাকবে। আবার তোমরা জেনে থাকো, অলদো যুক্ত সেন্টেন্সে যে কথা বলবে, কমার পরবর্তী সেন্টেন্সে উল্টা কথাটা বলবে। লাইক আমরা বলে থাকি না, যদিও আমি ক্ষুধার্ত তবু আমি খাইতে পারছি না, যদিও আমি ভালো ছাত্র ছিলাম তবুও আমি চান্স পাই না, ইটিসি। তার মানে আমি যখন এই অলদো দিয়ে কোনো একটা সেন্টেন্স বলবো, অন্য পাশে তার উল্টা কথাটা আসবে। যদিও নামটা পপুলার ছিল না মিডল এজের আগ পর্যন্ত, এবং আনটিল বানানটা খেয়াল করতে হবে। কিন্তু আগেও তোমাদেরকে হয়তো বলেছি, আনটিল লিখতে একটা এল, টিল লিখতে কিন্তু দুটা এল। আসো এখানে ইঞ্জিনিয়ারিং শব্দটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অ্যাজ স্পেলিং। ইঞ্জিনিয়ারিং শব্দটা ENGINEERING, ইঞ্জিনিয়ারিং খুব ইম্পর্টেন্ট অ্যাজ স্পেলিং। তুমি গ্রামার পড়ছো ভাই, তুমি যদি কোনো স্পেলিং পাও, কোনো ওয়ার্ড পাও যেটা তোমার কাছে একটু প্যাঁচ গোছের মনে হতে পারে বা মনে হয়, ডেফিনেটলি তুমি এটা লিখে ফেলবে একবার দুবার। আসো, যদিও নামটা জনপ্রিয় ছিল না মিডল এজের আগ পর্যন্ত,
ইঞ্জিনিয়ারিং ড্যাশ সিভিলাইজেশন, তুমি ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট, দেখো ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট, তারপর কি প্রয়োজন, একটা নিশ্চয়ই একটা ভার্ব প্রয়োজন। ভার্ব নাই কোথায়, কেটে দাও তুমি তারে। দেখো অ্যাজ ওল্ড আছে, মাইরা দিও না উত্তর, কিন্তু বাক্যের একটা চাহিদা আছে, কিন্তু বাক্যের একটা ডিমান্ড আছে, বাক্যের একটা ভাব থাকবে না, উত্তর নিশ্চয়ই এটা হতে পারে না। স্টিল অ্যাজ, আমরা জানি অ্যাজ এর আগে অ্যাজ হয় পরে অ্যাজ হয়, স্টিল এর বাক্যটা ঠিক না, কারণ ইঞ্জিনিয়ারিং একটা সাবজেক্ট, তার একটা ভার্ব প্রয়োজন। এটাও কিন্তু আমরা নিব না, কারণ ইঞ্জিনিয়ারিংয়ের পর ডিরেক্ট একটা ভার্ব প্রয়োজন, এটাও নিব না। এটাকে আমরা কি নিব কি না, অ্যাগেইন একই প্রবলেম, দ্যাটটার আমাদের এখানে অপ্রয়োজনীয়, উত্তর নিশ্চয়ই বি। দেখো ইঞ্জিনিয়ারিং হলো ইজ একটা ভার্বটাও আছে, অ্যাজ ওল্ড শব্দের অ্যাডজেক্টিভ, তারা একটা অ্যাজ পরে একটা অ্যাজ, এবং বাক্যটা মানে এই অংশটা অ্যাজ যুক্ত এই অংশটা কিন্তু দেখা যাচ্ছে একবারে অ্যাফার্মেটিভ। ফলে যদিও নেমটা কোনটা, নিশ্চয়ই ইঞ্জিনিয়ারিং কথা বলা হচ্ছে, ওই ইঞ্জিনিয়ারিং কথা, যদিও ইঞ্জিনিয়ারিং নামটা মিডল এজের আগ পর্যন্ত জনপ্রিয় ছিল না, তবুও ইঞ্জিনিয়ারিং ইজ অ্যাজ ওল্ড অ্যাজ সিভিলাইজেশন, ইঞ্জিনিয়ারিংটা সিভিলাইজেশনের মতোই আসলে বয়স্ক, এটা বোঝাচ্ছে বা পুরাতন। আশা করি প্রশ্নটা বোঝাতে পেরেছি, উত্তর হচ্ছে বি। এরপরে প্রশ্নে আসো, আই ওয়ান্ট টু বাই আ পেয়ার অফ শুজ, নিশ্চয় শুজ তোমরা চিনে থাকো, জুতা কিন্তু আমরা শুজ বলতে হয়। অনেকগুলো ইংলিশ ওয়ার্ড আছে, নাউন আছে, যাদের লাইক আমার এই যে চশমা, এটার ইংলিশ কিন্তু গ্লাস না, কি বলতে হবে যেন, গ্লাসেস। আবার ধরো শার্ট পরে আছি, শার্ট নাকি শার্টস কিন্তু, কারণ শার্টের দুটা হাতা আছে, কিন্তু আমি যে প্যান্ট পরে আছি, এই প্যান্ট কিন্তু আমরা হয়তো বলে ফেলি প্যান্ট, লাইক ব্যবহার করি এই জন্য, কিন্তু এটার উচ্চারণ কিন্তু প্যান্টস, ট্রাউজার্স। আবার এই শুজ, জুতা কিন্তু দুইটা একসাথে, শুজ বলতে হবে। তাহলে আই ওয়ান্ট টু বাই আ পেয়ার অফ শুজ, আমি এক জোড়া জুতা কিনতে চাই, ড্যাশ দিস, অপশন দিকে তাকাই তো, আমাদের এখন কিন্তু আর কোনো প্যাঁচগোছ নাই, আমরা দেখো দ্য সেম স্টাইল লাইক, দ্য সেম স্টাইল অ্যাজ, কোনটা আনসার করবা, সেম স্টাইল অ্যাজ। খেয়াল রাখতে হবে সেম শব্দটাকে আর্টিকেল দি লাগে, কিন্তু দ্য সেম। তাহলে আমি উত্তর নিশ্চয়ই সি ধরবো, তোমরা বুঝতে পারছো, স্টাইল শব্দটা নাউন, দ্য সেম স্টাইল অ্যাজ দিস, মানে অন্য কোনো 3-4 জোড়া কেউ দেখছে, 3-4 জোড়া জুতা আছে এখানে, কেউ বলছে যে আমি কিনতে চাই এ পেয়ার অফ শুজ, এক জোড়া জুতা, দ্য সেম স্টাইল অ্যাজ দিস, মানে এই কয়েক জোড়া জুতার মতো এক জোড়া জুতা আমি কিনতে চাই, এই কয়েক জোড়া জুতার স্টাইলে, একই স্টাইলে এক জোড়া জুতা আমি কিনতে চাই। ফলে উত্তর হচ্ছে সি, আই ওয়ান্ট টু বাই আ পেয়ার অফ শুজ দ্য সেম স্টাইল অ্যাজ দিস। আশা করি বোঝাতে পেরেছি। স্টাইল শব্দটা নাউন, তার আগে দ্য সেম লেখা আছে, পরে অ্যাজ লেখা আছে, যেটা আমরা পড়ে এসেছিলাম, নাউনের আগে দ্য সেম, পরে অ্যাজ হয়। আর কিছু আছে কিনা, আছে, খুব ইম্পর্ট্যান্ট, তবে ইজি তোমাদের জন্য নিশ্চয়ই। দেখো লেখা আছে অফ দ্য টু বয়েজ, আমরা কিন্তু কম্পারেটিভ বলতে যেটা জানি মোর থাকবে বাক্যে, নাকি মোর থাকবে সবসময়, বিষয়টা এমন না। যদি কোনো ওয়ার্ডের কম্পারেটিভ ফর্ম ইয়ার দিয়ে আমরা না করি, লাইক বিউটিফুল, আমরা তো বিউটিফুল আর বলি না, হ্যান্ডসাম, আমরা তো হ্যান্ডসাম আর বলি না, ইন্টেলিজেন্ট আর বলি না, আমরা কি বলি, মোর হ্যান্ডসাম, মোর বিউটিফুল, মোর ইন্টেলিজেন্ট, এটা। তাহলে কম্পারেটিভ করতে গেলে আমরা ভেবে থাকি মোর লাগবে, বিষয়টা কিন্তু এমন না, ইয়ার দিয়েও হয়ে যাবে। আবার আরেকটা বিষয় আমরা জানি, কম্পারেটিভ মানে কিন্তু দেন লাগবে একটা বাক্যে, দেন ছাড়াও কিন্তু বাক্যে কম্পারেটিভ হতে পারে। কম্পারেটিভ মানে হলো দুইয়ের মাঝে তুলনা। দেখো অফ দ্য টু বয়েজ মানে দুইটা ছেলের মাঝে মাহমুদ ইজ স্মার্টার। তারপর আরেকটা কথা বুঝাচ্ছি তোমাদেরকে, দেখো লেখা আছে, তোমরা এটা নিশ্চয়ই জানো, যত তত বুঝালে, বাক্যের নিচে লেখা যত তত বুঝালে ডাবল কম্পারেটিভ হয়। নর্মালি আমরা জেনে থাকি আর্টিকেল দুইটা সুপারলেটিভ ডিগ্রির আগে বসে, কিন্তু হ্যাঁ কম্পারেটিভ ডিগ্রির আগেও আর্টিকেল দুইটা বসে, যখন অর্থটা কী হয়, যত তত। লাইক সেন্টেন্স লেখা আছে দ্য হার্ডার হি ট্রাইড, যত বেশি কঠোর পরিশ্রম সে করেছিল, দ্য ইজিয়ার ইট বিকেম, এটা তত বেশি সহজ হয়ে গিয়েছিল। তাহলে দেখো দ্য হার্ডার মানে কম্পারেটিভ প্যাটার্নের আগে, কম্পারেটিভ অর্ডার আগে আর্টিকেল দিয়ে বসা আছে। ডেফিনেটলি যদি দেখো কখনো প্রশ্নে কম্পারেটিভ একটা ওয়ার্ডের আগে আর্টিকেল দিয়ে বসা আছে, নিশ্চয়ই তুমি বুঝে নেবে একটু পরে একটা কমা আছে, কমার পরে আরেকটা সেন্টেন্স শুরু হবে উইথ দ্য সেম স্টাইল, লাইক আর্টিকেল দি থাকবে এবং তারপরেই একটা কম্পারেটিভ প্যাটার্ন থাকবে, কম্পারেটিভ ওয়ার্ড থাকবে, সেটা মোর যুক্ত হোক অথবা মোর ছাড়া হোক। তাহলে দ্য হার্ডার হি ট্রাইড, দ্য ইজিয়ার, দেখো দ্য ইজিয়ার, দ্য আছে এবং ইজিয়ার আছে। দ্য মোর ইউ রিড,
দ্য মোর ইউ লার্ন, যত বেশি তুমি পড়বা তত বেশি তুমি জানবা। আশা করি এগুলো তোমাদের জন্য খুব ইজি বিষয়। তারপর আমি দেখাচ্ছি কিছু প্রশ্ন যেগুলো এসেছিল। দেখো লেখা আছে হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট সেন্টেন্স। কারেক্ট সেন্টেন্স কোনটা? রাজশাহী ইউনিভার্সিটিতে এসেছিল। বেড়ে যাবা প্রত্যাশা করছি খুব ইজিতে। মোর টলার হয় না, এটা তোমরা জানো, কারণ টলার নিজে একটা কম্পারেটিভ ফর্ম, মোর দিয়ে তো এটাকে ডাবল করে ফেলা হলো। অ্যাগেইন টলার আবার মোর দিলে তো হবে না, তাহলে বিসি কাটা রইল কে? এ আর ডি। এ আর ডির মাঝে একটু কাজ করলেই তুমি পেরে যাবা। হি ইজ টলার দেন উই, কেমন বিষয়? হি ইজ টলার দেন উই নাকি হি ইজ টলার দেন আই? আনসার কোনটা করবা? হি ইজ টলার দেন উই নাকি হি ইজ টলার দেন আই? হি ইজ টলার দেন উই নাকি হি ইজ টলার দেন আই? এই বাক্যটা আসলে অর্থের দিকে একটু মিলে না। সে বড় আমাদের চেয়ে, এই কথাটা আমরা আসলে ব্যবহার করি না। তারপর হি ইজ টলার দেন আই, এটাকেও তোমাদের কাছে হয়তো একটু খারাপ লাগতে পারে। আমি যদিও ওই ডিটেল ডিসকাশনে এখন যাব না। এখানে মূলত উত্তর আমরা ডিটাকেই ধরবো, যেহেতু কারেক্ট সেন্টেন্স চেয়েছে। হি ইজ টলার দেন উই না বলে আমরা ডি ধরবো, হি ইজ টলার দেন আই ধরবো। নর্মালি তোমরা এটাকেই প্রেফার করবে, করে ফেলেছো নিশ্চয়ই। হি ইজ টলার দেন আই। কারো কারো হয়তো মি লিখতে মন চাইবে, এখানে মিটা আসলে লেখা যাবে না, কারণ আমরা হয়তো স্পিকিংয়ে বা কথা ইংলিশে কথা বলতে গেলে এখানে মি বলে ফেলি, সেটা পৃথক বিষয়। যখন ইংলিশে কথা বলা সেটা কিন্তু ইনফর্মাল অনেকটা। ফর্মাল প্লেসেও আমরা ইনফর্মাল কথাটা বলতে পারি, মানে আর লিখিত ফর্ম যেটা সেখানে ডিরেক্ট ফর্ম, সেখানে গ্রামাটিক্যাল প্যাটার্নটা খুব ফলো করা হয়। তাহলে এখানে মূলত তুলনা যেহেতু করা হচ্ছে এই হির সাথে এবং আইয়ের সাথে, হির সাথে এবং আইয়ের সাথে, মানে এই দেন যেটা, দেনের পরে যে ওয়ার্ডটা বসা আছে তার সাথে কার সাথে তুলনা হচ্ছে? হি এর সাথে। কিন্তু ফলে হিটা যেহেতু সাবজেক্টিভ লেখা আছে, ফলে আইটাও সাবজেক্টিভ হবে। হি ইজ টলার দেন উই, এটা আমরা আসলে ব্যবহার করি না। তুলনাটা নিশ্চয়ই এক এক হলে বেশি ভালো হয়, তাই না? যে সে আমাদের চেয়ে, সে আমার চেয়েও, সে আমার চেয়ে বেশি লম্বা, সে আমার চেয়ে লম্বা। ফলে তুলনা যেহেতু দুজনের মাঝে হওয়া বেটার, তুলনা নিশ্চয়ই কম্পারেটিভ ফর্ম, যেহেতু বাক্য দুটাই কম্পারেটিভ ফর্ম, ফলে আমরা আনসার ধরবো কাকে? একবার পিওরলি ডি, হি ইজ টলার দেন আই। মি বলবো না অ্যাকর্ডিং টু গ্রামার বা রিটেন ফর্মে, পরীক্ষা আসলে নিশ্চয়ই আমরা মি লিখবো না। স্পিকিংয়ে তুমি বলে ফেলো, সেটা পৃথক বিষয়। 14তে আসো। এ বোট জার্নি ইজ ড্যাশ দেন জার্নি বাই রোড। আশা করি এটা সহজেই পেরে যাবা। বলছে একটা বোট জার্নি হলো সেফ, সব জায়গায় সেফ সেফ লেখা আছে, মানে একটু বেশি নিরাপদ দেন জার্নি বাই রোড, রোডের চেয়েও নাকি বোট জার্নি বেশি নিরাপদ, এটা বলা হয়েছে। পরীক্ষা এসেছে এই জন্য আমরা আনসার করব, কিন্তু আসলে কতটুকু নিরাপদ আমরা এক্স্যাক্টলি বলতে পারি না, কারণ আমরা সাম্প্রতিক সময়ে জানি অনেক লঞ্চ ডুবে যাচ্ছে, বাস যদিও বাসও নিশ্চয়ই খুব বেশি অ্যাক্সিডেন্ট হয়, এটা আসলে তাকদিরের উপর, এটা বলার জন্য বলছি। সেন্টেন্স যেহেতু এসেছে আমরা আনসার করতে হবে। এ বোট জার্নি ইজ, কি বলতে হবে যেন? সেফার। নিশ্চয়ই সবাই পেরে গেছো। এ বোট জার্নি ইজ সেফার দেন জার্নি বাই রোড। নেক্সট 15, ইজিয়ার সেড ড্যাশ দান। ইজিয়ার সেড, এখানে তুমি নিশ্চয়ই দেন লিখবা, আমি নিশ্চিত এছাড়া আর কিছুই লিখবা না। ইজিয়ার সেড দেন ডান মানে হলো করার চেয়েও আসলে বলা খুব সহজ। এটা তো আমরা সবাই ভালোই জানি যে কথা বলা খুব সহজ, কিন্তু যে কথাটা আমি বলেছি সেটা রাখা বা সেটার উপর কাজ করা খুব বেশি কঠিন। সেটাই বলা হয়েছে ইজিয়ার সেড দেন ডান, মানে যে কথাটা বলা হয়ে গেছে সেটা খুব ইজি, বা কথা বলা খুব ইজি, কাজ করা খুব কঠিন, দেনই লাগবে এখানে। আরও 2-3টা প্রশ্ন আছে এখানে। ইজি অফ দ্য টু বয়েজ, দুটা ছেলের মাঝে নিশ্চয় বা করা কম্পারেটিভ ফর্ম। এখন দেন লাগবে না, দেন ছাড়া কম্পারেটিভ ফর্ম হবে। লতিফ ইজ ড্যাশ ইন্টেলিজেন্ট। আনসার কি করবা? দুইটা ছেলের মাঝে লতিফ ইন্টেলিজেন্ট, বেশি ইন্টেলিজেন্ট, এটা বলতে চাইছে। দুটো ছেলের মাঝে যেহেতু দুজনের মাঝে কম্প্যারিজন হচ্ছে, কম্পেয়ারটা হচ্ছে দুইয়ের মাঝে তুলনা, ফলে উত্তর নিশ্চয়ই কি হবে? মোর হবে। ইন্টেলিজেন্ট আর বলবো না আমরা, ফলে মোর বলতে হবে এখানে। তুমি ফার যদি বলতে চাও সেটা আলাদা বিষয়, কিন্তু এই ফার তো আলাদা একটা অপশন লেখা আছে। যদি এখানে মোরও থাকতো আবার ফার মোর থাকতো, তবে আমরা হয়তো ফার মোরকে আনসার ধরতে পারতাম। আলাদা টেনশন করা দরকার নেই, উত্তর হচ্ছে মোর। যেহেতু ইন্টেলিজেন্ট একটা সিম্পল ফর্ম, পজিটিভ ফর্ম, এটার আগে আমরা মোর বসিয়ে কম্পারেটিভ বানাবো। যেহেতু তুলনা হচ্ছে কজনের মাঝে? দুজনের মাঝে। অফ দ্য টু বয়েজ, দুইটা ছেলের মাঝে, লতিফ ইজ মোর ইন্টেলিজেন্ট, দুটো ছেলের মাঝে লতিফ একটু বেশি ইন্টেলিজেন্ট। দেন 20 নম্বর প্রশ্ন, উইচ ইজ ড্যাশ অফ দ্য টু, দুইয়ের মাঝে কোনটা বেশি চিপ? ইয়াস, উত্তর নিশ্চয়ই তোমরা কি বলবা? উইচ ইজ, ইয়াস, এই এক্সপ্রেশনটা নিশ্চয়ই খেয়াল রাখবা। উইচ ইজ দ্য
উইচ ইজ দ্য চিপার অফ দ্য টু, উইচ ইজ দ্য চিপার অফ দ্য টু। এখানে চিপারও আছে, কিন্তু এখানে দ্য চিপারও আছে। এখানে অফ দ্য টু মানে এই দুইয়ের মাঝে কোনটা বেশি চিপার, এখানে একদম স্পেসিফিক করে বলা হয়েছে এই দুইয়ের মাঝে কোনটা স্পেসিফিকলি বেশি চিপার। হ্যাঁ, আমরা আর্টিকেল দুইটাকে এইভাবে ব্যবহার করে থাকি। তাহলে খেয়াল রাখো, হুইচ ইজ দ্য চিপার অফ দ্য টু, এই প্যাটার্নে যখন প্রশ্ন আসবে হুইচ ইজ দ্য চিপার অফ দ্য টু, একই প্যাটার্নের প্রশ্ন এটাও। হি ইজ ড্যাশ অফ দ্য টু, এই দেখো একই প্যাটার্ন। নিশ্চয়ই আমরা এখানেও বেটার না লিখে কি লিখবে যেন, দ্য বেটার একটা অপশন আছে, দেখো হি ইজ দ্য বেটার অফ দ্য টু, হি ইজ দ্য বেটার অফ দ্য টু। মিনস আমরা যখন মানে দুজনের মাঝে তুলনা বোঝাবো উইদাউট ইউজিং এই যে দেন, আমরা তখন এই প্যাটার্নটাকে নিয়ে আসি। দেখো এই যে দুই দুই, উইচ ইজ দ্য চিপার অফ দ্য টু, সেন্টেন্সগুলো একটু পড়ে রাখতে পারো। উত্তর ডি পেয়ে গেছে, শুধু চলে যায়ও না, এই উত্তরটারে মনে মনে এখানে বসাবা, বসায়া একটু 2-3 বার রিডিংটা পড়ে ফেলো, তাতে তুমি একবারে ফ্লুয়েন্টলি আনসারটা করে ফেলতে পারবা। এই প্যাটার্নের প্রশ্ন যেমনই হোক আনসার করে ফেলতে পারবা। তাহলে পড়ো, উইচ ইজ দ্য চিপার অফ দ্য টু, উইচ ইজ দ্য চিপার অফ দ্য টু। কোন দুইটা বা কি সেটা আমরা জানি না, বলা হয়েছে ধরো দুইটা কলম অথবা ধরো আমার দুইটা ফোন, এই দুইটা ফোনের মাঝে কোনটা বেশি চিপার, ইটিসি। তাহলে হি ইজ দ্য বেটার অফ দ্য টু, এই দুইয়ের মাঝে সে হলো বেটার। নেক্সট তোমাদেরকে নিয়ে আমি যেখানে যাব সেটা হলো এই, অ্যাগেন খুব ইজি প্রশ্ন, চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। তোমাদের বলেছিলাম কিন্তু সুপারলেটিভ ডিগ্রির আগে নর্মালি আর্টিকেল দি হয়, আমরা এটাই জানি, কিন্তু কম্পারেটিভ ডিগ্রির আগে আর্টিকেল দি হয়। তবে যদি আর্টিকেল দি হয় কম্পারেটিভ ডিগ্রির আগে, আমরা কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে, তখন সেটা কী হয় যেন, যত তত বোঝায়। যদি কোনো সেন্টেন্স শুরু হয় দা, পাশাপাশি দার পরে একটা কম্পারেটিভ প্যাটার্ন, মোর প্লাস একটা অ্যাডজেক্টিভ, অথবা একটা অ্যাডজেক্টিভ যেটা কম্পারেটিভ প্যাটার্নে আছে, নিশ্চয়ই বাক্যের মাঝে কমা থাকবে, তারপর আবার আরেকটা আর্টিকেল দি প্লাস কম্পারেটিভ প্যাটার্নটা থাকবে। ফলে উত্তর নিশ্চয়ই কি হবে আমাদের, কী হবে বলো তো? হ্যাঁ, নিশ্চয়ই উত্তর হবে বি। দ্য মোর হি গেটস, যত বেশি সে পায়, দ্য মোর হি ওয়ান্টস, তত বেশি সে চায়। হ্যাঁ, এটা তো আমাদের হিউম্যান নেচার হয়ে গেছে যে যত বেশি সে পায় তত বেশি সে চায়। তাহলে যত তত আছে, কিন্তু দুই পাশে দেখো দ্য মোর, আবার দ্য মোর আছে। দেন দ্য বেস্ট ট্রান্সলেশন অফ, ছেলেটি যত পায় তত চায়, আয় হায় একই কথা, ওই কথাটাকেই কিন্তু ওনারা এখানে নিয়ে এসেছে। প্রশ্নটা এটা এসেছে ঢাকা ইউনিভার্সিটির সায়েন্সের ইউনিটে, এটা এসেছে চট্টগ্রাম ইউনিভার্সিটির ডি ইউনিট মিনস সমন্বিত ইউনিটে, যেখানে কিনা সবাই পরীক্ষা দিতে পারে। তো ছেলেটি যত পায় তত চায়, যে যত তত আছে, ফলে আমরা দ্য মোর এইটাই উত্তর লিখবো। দেখো কোথায় আছে এখানে, এই যে এটাই তো, দ্য মোর দ্য বয় গেটস, যদি এখানে হি লেখা আছে, এখানে দ্য বয়কে একবারে আলাদা করে লেখা আছে, দ্য মোর দ্য বয় গেটস, ছেলেটি যত পায়, দ্য মোর হি ওয়ান্টস, সে তত চায়, দ্য মোর দ্য মোর। আশা করি এই কথাগুলো সহজেই তোমরা বুঝতে পেরেছ, কারো কোনো ভেজাল মনে হচ্ছে না। দেন চলে এসেছি আমরা এবার সুপারলেটিভে। এতক্ষণ ধরে আমরা কম্পারেটিভে ছিলাম, আমরা এবার সুপারলেটিভে মিনস দুইয়ের বেশি মানুষের সাথে যখন তুলনা করা হয় সেটাতে চলে এসেছি। অফ দ্য থ্রি গার্লস, তিনটা ছেলের মাঝে, সরি ছেলে তো না, মেয়ে ছিল। হ্যাঁ, আগে আমরা করেছিলাম ছেলে, তাই না, ছেলেদের করেছিলাম, তারপর আমি এক্সাম্পল দিয়েছিলাম কি ছেলে। অফ দ্য টু বয়েজ, বয়ের দিয়েছিলাম, এই জন্য একবার ইচ্ছে করে ইন্টেনশনালি আমি কিন্তু মেয়েদের কথা বলছি। আবার মেয়েরা আবার বলবে যে সাথে শুধু ছেলেদের কথাই বলে, না, ভাগ ভাগ করে বলছি, কিন্তু একবার ইচ্ছা করে ইন্টেনশনালি। অফ দ্য থ্রি গার্লস, তিনজন মেয়ের মাঝে নুসাইবা ইজ দ্য স্মার্টেস্ট, একটা নাম নিলাম ইচ্ছে করে এমনি। তাহলে নুসাইবা ইজ দ্য স্মার্টেস্ট, এটা নিশ্চয়ই বুঝতে পারছো। আবার সুপারলেটিভ হতে হলে যে একটা মোস্ট লাগবে বিষয়টা তেমন না, তাই না? তাহলে তিনজন মেয়ে মানে দুইয়ের বেশি মানুষের মাঝে তুলনা হলেই তো আমরা সুপারলেটিভে চলে যাই। ফলে অফ দ্য থ্রি গার্লস নুসাইবা ইজ দ্য স্মার্টেস্ট, কোনো রুল টুল লাগবে না, তোমরা এগুলো শুধু সেন্টেন্স পড়লেই বুঝে যাবা যে অফ দ্য থ্রি গার্লস, তিনজন মানুষ যেহেতু বোঝাচ্ছে, ফলে ডেফিনেটলি বাক্যটা আমরা একটা সুপারলেটিভ ওয়ার্ড ব্যবহার করো, নুসাইবা ইজ দ্য স্মার্টেস্ট। নেক্সট আরও দুটা সেন্টেন্স লেখা আছে, তোমরা অটো পারো আমি জানি, স্ট্রাকচার মুখস্থ করা দরকার নাই, আমরা ন্যাচারালি পারি। অন অফের পর আমরা এই সুপারলেটিভ প্যাটার্নটাই ব্যবহার করি। সেন্টেন্সটি পড়ে ফেলি। ম্যান্ডেলা ইজ ওয়ান অফ দ্য বেস্ট লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড, ম্যান্ডেলা ইজ ওয়ান অফ দ্য বেস্ট লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড। নিশ্চয় তোমরা জানো যে ওয়ান অফের পরে নাউনটা হয় প্লুরাল, ওয়ান অফের পর নাউনটা হয় প্লুরাল, আর ভার্বটা হয় কি জানো, সিঙ্গুলার। যদিও এখানে ভার্বার লেখার প্রয়োজন নাই, তারপর একটা সেন্টেন্স লিখে যাই, তোমরা নিশ্চয়ই সেটাও পড়বে আমার সাথেই।
বিশেষ পরীক্ষা এসেছিল এমন একটা সেন্টেন্স, ওয়ান অফ মাই, নিশ্চয়ই তোমরা ফ্রেন্ড বলবা না, কেউ কি বলবা যেন, ফ্রেন্ডস, তোমরা সবাই বললো ফ্রেন্ডস, কারণ আমি কথা বলছি আমার অনেকগুলো বন্ধুর একজন বন্ধুকে নিয়ে, যেহেতু ফলে ইজ বলবো নাকি আর বলবো, ইজ বলবো। প্রশ্নটা বিশেষ পরীক্ষা এসেছিল, বিশেষ পরীক্ষা এই প্যাটার্ন আরেকটা প্রশ্ন এসেছিল। তো দেখো, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, আমার সাথে পড়ো একটু, ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ এ লয়ার, মানে হলো আমার অনেকগুলো বন্ধু আছে, তার মাঝে একজন বন্ধু হলো লয়ার। যেহেতু আমার অনেকগুলো বন্ধুর কথা বলছি, অনেকগুলো বন্ধুর একজন, অনেকগুলো বন্ধু যেহেতু, ফলে নাউনটা সিঙ্গুলার, কথা বলছি একজনরে নিয়ে এখন, ফলে ভার্বটা সিঙ্গুলার, নাউন প্লুরাল ভার্ব সিঙ্গুলার, ওয়ান অফের পর নাউনটা প্লুরাল, ভার্বটা হয় কি সিঙ্গুলার। ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ আ লয়ার। এত স্ট্রাকচার না পড়ে সেন্টেন্সটাকে একটু মনোযোগ দিয়ে রিড আউট করে ফেলো 2-3 বার, সুযোগ থাকলে একবার দুবার লিখেও ফেলো, পরীক্ষা একই প্যাটার্নে তোমরা প্রশ্নই পেয়ে যাবা। তাহলে আসো, ম্যান্ডেলা ইজ ওয়ান অফ দ্য বেস্ট লিডার্স ইন দ্য ওয়ার্ল্ড। একটা কথাও লিখেছি, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট করাপ্টেড কান্ট্রিজ ইন দ্য ওয়ার্ল্ড। দেখা যায় যে ওয়ান অফের পর কান্ট্রিজটা কিন্তু প্লুরাল লেখা আছে, কান্ট্রিজ, কান্ট্রি থেকে কান্ট্রিজ, ওয়াইটার আমরা আই বানাইলাম আর ইএস বসাইলাম। তাহলে বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য মোস্ট করাপ্টেড কান্ট্রিজ, তার মানে ওয়ান অফের পর আমরা সুপারলেটিভ বসাই, এটা জানি সবাই। আসো প্রশ্ন সমাধান করি আমরা। আশা করি আছো আমার সাথে সবাই খুব অ্যাক্টিভলি, নাকি? সহজ লাগছে তো? ইয়েস। রহিম ইজ ওয়ান, কি দিবা তোমরা দেখি? গ্রামার পড়তে হয় না, এগুলো তুমি এমনিই পারো, এমনি পারার কথা, নর্মালি সেন্টেন্সগুলো যেহেতু পড়ে এসেছো পারবা। এখন রহিম ইজ ওয়ান মাচ, ওয়ান ভেরি মাচ, উত্তর নিশ্চয় ডি দিবা তুমি, এক নজরে তুমি পেরে যাবা যে রহিম ইজ ওয়ান অফ দ্য মোস্ট সুপারস্টিশিয়াস পিপল আই নো। রহিম হলো সুপারস্টিশিয়াস, তো বুঝোই মানে কুসংস্কারের জন্য, কুসংস্কারের জন্য মানে অনেক ধরনের আজে বাজে কথা বিশ্বাস করে। তাহলে রহিম ইজ ওয়ান অফ দ্য মোস্ট সুপারস্টিশিয়াস পিপল, এই যে পিপল কিন্তু পার্সনের প্লুরাল, আমরা বলেছিলাম ওয়ান অফের পরে নাউনটা কিন্তু প্লুরাল হয়, যে প্লুরাল কিন্তু আছে পিপল। দেন ঢাকা ইজ বিকামিং, ঢাকা হচ্ছে, কি হচ্ছে ঢাকা? ওয়ান অফ, ওই দেখো ওয়ান অফের পর যেহেতু আছে প্যাটার্নটা দা লিখা আছে, ফলে নির্দ্বিধায় তুমি কি বসিয়ে ফেলবা যেন, বিজিয়েস্ট। তুমি তো নিশ্চয়ই মোস্ট বিজিয়েস্ট বলবা না, কারণ বিজিয়েস্ট নিজে কম্পারেটিভ ফর্ম, আবার মোস্ট কি বলবা? নিশ্চয়ই বলবা না। ফলে ঢাকা ইজ বিকামিং, ঢাকা হয়ে যাচ্ছে ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ, দেখো এই যে ওয়ান অফের পরে নাউনটা প্লুরাল, ইন এশিয়া। তাহলে ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন এশিয়া। সেন্টেন্সগুলো পড়ি, রহিম ইজ ওয়ান অফ দ্য মোস্ট সুপারস্টিশিয়াস পিপল আই নো, ঢাকা ইজ বিকামিং ওয়ান অফ দ্য বিজিয়েস্ট সিটিজ ইন এশিয়া। দেন দেখো 26-এ অফ দ্য ফোর বুকস, যেহেতু 4টা বই মিন্স 2-এর বেশি বই, যেহেতু বুঝতে পারছি আমরা সুপারলেটিভ প্যাটার্নে যাব। দ্য গ্রিন ওয়ান, মানে গ্রিনটা হলো ইজ দ্য কি, সবাই পেরে যাবো ভাই, আর্টিকেল দিয়ে কিন্তু লেখা আছে যেহেতু, ফলে এখানে কেউ বলবা না চিপ, চিপার, মোর চিপার, চিপেস্টই বলবা। অফ দ্য 4 বুকস, 4টা বইয়ের মাঝে গ্রিন ওয়ান হলো সবচেয়ে বেশি কম দামের, তাহলে নিশ্চয় উত্তর হবে দ্য গ্রিন ওয়ান ইজ দ্য চিপেস্ট। দেন আসো, ভালো একটা প্রশ্ন এটা, দেয়ার অফিস কনসিস্টেড অফ, ও খুব ভালো একটা কথাও এখানেও আছে, প্রিপোজিশন, এটা পড়ে ফেলতে পারো, এই সেন্টেন্সটা পড়ে ফেলতে পারো, এই সেন্টেন্সটা তোমাদের পরীক্ষা চলে আসতে পারে নতুন কোনোভাবে, নতুন কোনো পরীক্ষায়। দেয়ার অফিস কনসিস্টেড অফ 3 রুমস, এই প্রশ্নটা এসেছিল অনেকবার বিভিন্ন পরীক্ষায়, তবে এই সেন্টেন্সটা না, এই কথাটা কনসিস্টেড অফ এসেছিল যে আওয়ার টিম কনসিস্টেড অফ 11 প্লেয়ার্স, খুব বড় চাকরি পরীক্ষায় এসেছিল, আওয়ার টিম কনসিস্টেড অফ 11 প্লেয়ার্স। প্রশ্ন আবার এমনও এসেছিল যে হোয়াট ইজ দ্য মিনিং অফ কনসিস্টেড অফ, এই সেন্টেন্সটা লিখে দিয়ে বললো কনসিস্টেড অফের মানে কি, কনস্টিটিউট মানে হলো গঠিত হয়, তাহলে কনসিস্ট অফ মানে হলো গঠিত হওয়া। আবার কনসিস্টের পর প্রিপোজিশন ইনও কিন্তু বসে, কনসিস্টের পর প্রিপোজিশন ইনও বসে, কখন বসে দেখো এখানে, কনসিস্ট অফ গঠিত হওয়া, দেয়ার অফিস, তাদের অফিস, কনসিস্ট অফ গঠিত হয়েছে 3 রুমস, মানে 3টা রুম দ্বারা গঠিত হয়েছে। কনসিস্টের সাথে আবার প্রিপোজিশন ইনও বসে, একটা সেন্টেন্স লিখে তারপর যাচ্ছি, যদিও এই টপিকের সাথে কানেক্টেড না ডিরেক্টলি, তারপরও বলে যাচ্ছি
ধর আমি লিখলাম হ্যাপিনেস, কি লিখলাম? হ্যাপিনেস, হ্যাপিনেস কনসিস্টস ইন সিম্পলিসিটি, সিম্পলিসিটি। এই যে কনসিস্ট ইন, কনসিস্ট সাথে ইন বসলো, অর্থ কি? নিহিত থাকা, কোনো কিছু কোথাও থাকা। হ্যাপিনেস নিহিত থাকে সিম্পলিসিটির মাঝে, মিনস একবারে সরলতার মাঝে, সহজের মাঝেই হ্যাপিনেস থাকে। হ্যাঁ, তুমি লাইফটাকে যত বেশি কঠিন করবা তখন লাইফ তত বেশি কঠিন হয়ে যাবে। আমাদের কথা আছে না, মানুষের লাইফ খুব সহজ যদি মানুষ লাইফটাকে খুব সহজভাবে নেয়, সহজভাবে লিড করে। মানুষের লাইফ খুব কঠিন যদি মানুষের লাইফটাকে খুব কঠিনভাবে নেয়, কঠিনভাবে পরিচালনা করতে চায়। তাহলে আসো, দেয়ার অফিস কনসিস্টেড অফ 3 রুমস, তাদের অফিস রুমটা 3টা রুম দ্বারা গঠিত। ড্যাশ ওয়াজ ইউজড অ্যাজ আ কনফারেন্স রুম, কোনো একটা কনফারেন্স রুম আকারে ব্যবহৃত হয়। কোনটা কনফারেন্স রুম আকারে ব্যবহৃত হয়? দেখো তো নিচের অপশনগুলোতে, তাদের রুম 3টা, কিন্তু রুম 3টা। ফলে আমি এখানে লার্জার অফ হুইচ বলবো, নাকি দ্য লার্জেস্ট অফ হুইচ, নাকি দ্য লার্জেস্ট অফ দেম, নাকি দ্য মোস্ট লার্জেস্ট? মোস্ট লার্জেস্ট আমরা বলবো না, লার্জার অফ হুইচ বলবো না। মানে বলতে চাইছে তাদের অফিসটা 3টা রুম দ্বারা গঠিত। সবচেয়ে বড়টা ব্যবহৃত হয় কনফারেন্স রুম আকারে, সবচেয়ে বড়টা, ওই 3টা সবচেয়ে বড়টা ব্যবহৃত হয় কি আকারে? কনফারেন্স রুম আকারে। তাহলে আমরা দ্য লার্জেস্ট অফ দেম ওয়াজ ইউজড, দেম ওয়াজ ইউজড না বলে উত্তর বলতে হবে নিশ্চয়ই দ্য লার্জেস্ট অফ হুইচ। অফ হুইচ মানে কি? দ্য লার্জেস্ট অফ হুইচ ওয়াজ ইউজড, না বি বলবো নাকি সি বলবো? দেখি, দ্য লার্জেস্ট অফ হুইচ নাকি দ্য লার্জেস্ট অফ দেম? একটু চিন্তা করলে কিন্তু আনসার আমরা পেয়ে যাচ্ছি। হুইচ না বলে আমরা দেমটা এখানে বলবো, যে দ্য লার্জেস্ট অফ দেম ওয়াজ ইউজড, মানে হলো যেহেতু রুম 3টা, তাহলে দেম দ্বারা কিন্তু 3টা রুমকে বোঝাচ্ছে, দেম দ্বারা কিন্তু 3টা রুমকে বোঝাচ্ছে এখানে। তাহলে দেয়ার অফিস কনসিস্টেড অফ 3 রুমস, তাদের অফিসটা, আজান দিচ্ছে, আমরা একটা আজানের রিপ্লাই দিব, আজানের রিপ্লাই দিব। তারপর দেয়ার অফিস কনসিস্ট অফ 3 রুমস, তাহলে আমরা আনসার করব দ্য লার্জেস্ট অফ দেম, মানে দেম মানে 3টা রুমকে রেফার করছে। এই 3টা রুমের লার্জেস্ট যেটা সবচেয়ে বড়টা সেটারে কনফারেন্স রুম আকারে ব্যবহার করা হয়। তাহলে দ্য লার্জেস্ট অফ হুইচ না বলে আমরা কি বলবো? দ্য লার্জেস্ট অফ দেম। উত্তর হচ্ছে আমাদের বি না হয়ে সি, আমি যদিও বিটাকে প্রথমে ফিল করে ফেলেছিলাম। তাহলে উত্তর হচ্ছে সি। সেন্টেন্সটি পড়ি, দেয়ার অফিস কনসিস্টেড অফ 3 রুমস, দ্য লার্জেস্ট অফ দেম মানে হলো, দেম মানে ওই 3টা রুম, 3টা রুমের লার্জেস্টটা ওয়াজ ইউজ ব্যবহার করা হতো অ্যাজ আ কনফারেন্স রুম আকারে। নেক্সট, দুটা ইজি সেন্টেন্স লিখেছি, আশা করি তোমরা বুঝে গেছো সেন্টেন্সটা দেখে, স্লাইডটা দেখে। মাল্টিপল নাম্বার নাম শুনেছো নিশ্চয়ই, মাল্টিপল নাম্বার লিখেছি, গুণবাচক নাম্বার লেখা আছে এখানে দেখো, টোয়াইস, থ্রাইস, 2 টাইমস, 5 টাইমস, হাফ, 2/3, এগুলো আমরা মাল্টিপল নাম্বার বলি, মানে 2 গুণ, 3 গুণ, তারপরে দেখো হাফ, অর্ধেক, 2/3, এগুলো আমরা মাল্টিপল নাম্বার বলি। মাল্টিপল নাম্বার কোনগুলো বলি দেখো, টোয়াইস, থ্রাইস, 2 টাইমস, 5 টাইমস, হাফ, 2/3 আর অনেক আছে, এই যে এই প্যাটার্ন সব। এরা যখন বাক্যে আসবে তুলনা বুঝাবে। দেখো আমি সেন্টেন্সগুলো রিডিং পড়লেই বুঝে যাবা, আই হ্যাভ টোয়াইস অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ, মানে বাক্যের তুলনা বোঝাচ্ছে। কিন্তু আমার 2 গুণ টাকা আছে, তোমার মতো 2 গুণ টাকা আছে। দেখো এই যে আমার টাকা তোমার টাকা, এটা তুলনা বোঝাচ্ছে, মানে বাক্যের তুলনা বোঝাচ্ছে। এবং আমরা যখন বাক্যে মাল্টিপল নাম্বার পাবো, কি নাম্বার পাবো? মাল্টিপল নাম্বার পাবো। দেখো এই যে মেনি কিন্তু একটা মাল্টিপল নাম্বার এখানে আছে, মাল্টিপল নাম্বার আছে না? সরি, মেনি তো মাল্টিপল নাম্বার না, আমি ভুল বলছি, মেনি তো আর মাল্টিপল নাম্বার না। মাল্টিপল নাম্বার হলে যেখানে টোয়াইস অথবা টোয়াইস অ্যান্ড থ্রাইস, মাল্টিপল নাম্বার আছে। তো বাক্যের তুলনা বোঝাচ্ছে, টোয়াইস, থ্রাইস মাল্টিপল নাম্বার আছে। এখন বাক্যে যখন মাল্টিপল নাম্বার থাকবে, বাক্যের তুলনা বোঝাবে, তখন আমরা বাক্যে এই যে অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মেনি অ্যাজ বসাবো। এটা কখন বসাবো আমি নিশ্চয়ই খুব ব্যাখ্যা করতে হবে না, তারপর বলে ফেলবো।
অ্যাজ মাছ, মাছ শব্দটা আর মেনি শব্দটার পার্থক্য যারা বুঝো তারা সহজেই অ্যাজ মাছ অ্যাজ বসাবো নাকি অ্যাজ মেনি অ্যাজ বসাবো বুঝতে পারো। মেনি শব্দটা হলো সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ডিটারমিনার। কাউন্টেবল নাউন মানে কি, লাইক যে নাউনগুলো গণনা করা যায়। আমি যদি ধরি পেন, মেনি প্যান্টস, মেনি প্যান্টস, আমি কি মাছ প্যান্টস বলতে পারি না, আমাকে বলতে হবে মাছ মানি, মাছ মানি, মাছ ওয়াটার, মাছ ইনফরমেশন, ইটিসি, মানে যে ওয়ার্ডগুলো আনকাউন্টেবল নাউন হয়। তার মানে অ্যাজ মেনি অ্যাজ বসবে যখন নাউনটা কাউন্টেবল নাউন, আর অ্যাজ মাচ অ্যাজ বসবে যখন নাউনটা আনকাউন্টেবল নাউন। তার মানে মূল কথা বলে ফেলি, মাল্টিপল নাম্বার যখন বাক্যে থাকবে, বাক্যের তুলনা বোঝাবে, তখন আমরা অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মেনি অ্যাজ বসাবো। কখন বসাবো কোনটা, কখন অ্যাজ মাচ অ্যাজ, কখন অ্যাজ মেনি অ্যাজ, এটা তুমি বাক্য দেখে বুঝে যাবা। দেখো লেখা আছে আই হ্যাভ টোয়াইস অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ। মানি শব্দটা আনকাউন্টেবল নাউন, ফলে আমি নিশ্চয়ই অ্যাজ মাচ দিয়ে তুলনা করবো, অ্যাজ মাচ অ্যাজ, যেহেতু মানে আনকাউন্টেবল নাউন, তার আগে ডিটারমিনার নিশ্চয় মাছ বসবে। আবার দেখো বুকস যেহেতু কাউন্টেবল নাউন, কাউন্ট করা যায়, ফলে মেনি লিখবো, আমরা লিখবো অ্যাজ মেনি অ্যাজ। ফলে অ্যাজ মাচ অ্যাজ, অ্যাজ মাচ মানি অ্যাজ মেনি বুকস অ্যাজ। সেন্টেন্স দূরে একটু পড়ো, প্রশ্ন সমাধান করে ফেলতে পারবা। আই হ্যাভ টোয়াইস অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ, আমার আছে 2 গুণ টাকা, মানে আই হ্যাভ টোয়াইস অ্যাজ মাচ মানি অ্যাজ ইউ, তোমার যেমন টাকা আছে তার চেয়ে 2 গুণ টাকা আমার আছে। আই হ্যাভ থ্রাইস অ্যাজ মেনি বুকস অ্যাজ ইউ, বাক্যে মাল্টিপল নাম্বার আছে, আমরা অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মেনি অ্যাজ বসাবো। যখন আমাদের টার্গেট ওয়ার্ডটা হবে আনকাউন্টেবল নাউন, নিশ্চয়ই অ্যাজ মাচ অ্যাজ বসাবো। যখন টার্গেট ওয়ার্ডটা হবে বুকস, যেটা দিয়ে আমরা তুলনা করছি এক্স্যাক্টলি, তাহলে আমরা বই, যেহেতু বই নিয়ে তুলনা করা হচ্ছে, এখানে 3 গুণ বই আছে, তোমার চেয়ে আমার বেশি 3 গুণ আছে, ফলে এখানে বইটা কাউন্টেবল নাউন, আমরা অ্যাজ মেনি অ্যাজ বসাবো। আসো প্রশ্ন সমাধান করি। দ্য হার্ডওয়ার্কিং গার্ল, মানে কঠোর পরিশ্রমী মেয়েটি, আর্নস উপার্জন করে। উপার্জন করে কথা যদি আসে, নর্মালি কি কথা আসবে বলো তো? কি উপার্জন করে? টাকা উপার্জন করে নর্মালি, এটাই তো বলছে। দ্য হার্ডওয়ার্কিং গার্ল আর্নস, হার্ডওয়ার্কিং গার্ল মানে কঠোর পরিশ্রমী মেয়েটা উপার্জন করে। কি উপার্জন করে? টাকা উপার্জন করে। দেখো আমরা প্রতিটা বাক্যে কিন্তু একটা মাল্টিপল নাম্বার পাচ্ছি। পরীক্ষায় এসেছে প্রশ্নটা চট্টগ্রাম ইউনিভার্সিটি সি ইউনিটে, মিনস বাণিজ্য বিভাগের ইউনিটে। তাহলে টোয়াইস একটা মাল্টিপল নাম্বার আছে, তো মাল্টিপল নাম্বার যেহেতু আছে, নিশ্চয়ই আমরা অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মেনি অ্যাজকে নিয়ে আসতে হবে। এখন কাকে নিব? ইচ্ছে মতো না তো, অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মেনি অ্যাজ। কখন কাকে নিব? অ্যাজ মাচ অ্যাজ যখন নাউনটা হবে আনকাউন্টেবল নাউন, অ্যাজ মেনি অ্যাজ যখন নাউনটা হবে কাউন্টেবল নাউন। এখন নাউনটা লেখা নাই, স্টিল আমরা বুঝে নিতে হবে আর্নস মিনস উপার্জন করে, নিশ্চয় টাকা উপার্জন করে, ফলে আমরা অ্যাজ মাচ অ্যাজে যেতে হবে। কোথায় অ্যাজ মাচ অ্যাজ আছে সেটাই অ্যান্সার হবে। দেখো উত্তর হচ্ছে নিশ্চয়ই কোনটা? আর্নস। উত্তর হচ্ছে না, এটা তো না। দ্য হার্ডওয়ার্কিং গার্ল আর্নস টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ হার হাফ সিস্টার। হ্যাঁ, উত্তর এ। সৎবোন, তার সৎবোনের চেয়েও সে 2 গুণ টাকা বেশি উপার্জন করে। দ্য হার্ডওয়ার্কিং গার্ল আর্নস টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ, দেখো টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ, এখানে একটা নাউন আছে মূলত, অ্যাজ মাচ মানি, মানি কথাটা কিন্তু আছে লুকায়িত, আমরা বুঝে নিতে হবে এখানে। টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ হার হাফ সিস্টার। আশা করি বুঝাতে পেরেছি। বাকি কোনোটা মিলে না। দেখো টোয়াইস অ্যাজ মেনি অ্যাজ মিলবে না, কারণ কথা বলছি আর্নস নিয়ে। টোয়াইস অ্যাজ বেস্ট অ্যাজ হার, বেস্ট কি হয় নাকি? অ্যাজ গুড অর বেটার দেন দ্যাট অফ। এত প্যান্স গুছে আমরা যাবো কেন? এটা এখানে তো দ্যাট অফ লিখতে গেলে আরও কিছু কথা থাকবে বাক্যে, আরও কোনো কথা নাই অপশনে, ফলে এটা তো হবেই না কোনোভাবে এখানে। দেন এখানে আসো, একই প্যাটার্নের কথা। দিস জ্যাকেট কস্টস, এই জ্যাকেটের দাম। খুব ভালো একটা প্রশ্ন। দিস জ্যাকেট কস্টস, এই জ্যাকেটের দাম। এই জ্যাকেটের দাম, কস্ট মানে কি? দাম। দাম কি হয়? টাকা। টাকা। তাহলে দেখো এই প্রতিটা বাক্যে আবার টোয়াইস আছে। টোয়াইস, টোয়াইস মানে নিশ্চয়ই মাল্টিপল নাম্বার আছে। তো মাল্টিপল নাম্বার যেহেতু আছে, আমরা নিশ্চয়ই অ্যাজ মাচ অ্যাজ যেতে হবে অথবা অ্যাজ মেনি অ্যাজ যেতে হবে। তাহলে কস্ট মানে যেহেতু টাকা, আনকাউন্টেবল নাউন, তাহলে আমরা নিশ্চয়ই কি কোথায় যাব? অ্যাজ মাচ অ্যাজ যাব। অ্যাজ মাচ অ্যাজ একটা অপশনে আছে, উত্তর হচ্ছে বি। দিস ডিকশনারি, এই ডিকশনারি কস্ট মানে এই ডিকশনারির দাম টোয়াইস 2 গুণ অ্যাজ মাচ অ্যাজ দ্য আদার ওয়ান, অন্যটার চেয়েও 2 গুণ এই ডিকশনারিটার দাম। ফলে তুলনা বোঝাচ্ছে। আবার বাক্যে একটা কি যেন বলছি, মাল্টিপল নাম্বার আছে, এবং কস্ট দেখে আমরা বুঝতে পারছি বাক্যে একটা আনকাউন্টেবল নাউন মানে মানের কথা বলা আছে, ফলে অ্যাজ মাচ অ্যাজ লাগবে। দ্য ডিকশনারি কস্ট টোয়াইস অ্যাজ মাচ অ্যাজ দ্য আদার ওয়ান। অন্য ডিকশনারির তুলনায় এই ডিকশনারির দামটা কিন্তু টোয়াইস, 2 গুণ। নেক্সট, খুব ইজি একটা কথা, তবে খুব ইম্পর্ট্যান্ট। আমি সেন্টেন্স যেহেতু লিখে রেখেছি, আমার নতুন করে লিখতে হচ্ছে না, সহজ কথা। দেখো সিমিলার টু,
সিমিলার টু বাংলা অর্থ পারলেই তুমি বুঝে যাবা। মাই বুক ইজ সিমিলার টু, আমি অলমোস্ট সব কথা একই লিখেছি, সেন্টেন্স এক, শুধু মাঝে মাঝে কিছু জিনিস চেঞ্জ, ওয়ার্ডগুলো চেঞ্জ করেছি। এই আন্ডারলাইন করাগুলো, বোল্ড করাগুলোই তোমাদের ইম্পর্টেন্ট কথা। মাই বুক ইজ সিমিলার টু হিজ বুক, আমার বই হলো তার বইয়ের মতো। তার মানে সিমিলার টুর পর অবশ্যই একটা নাউন ফ্রেজ থাকবে, আছে। অন্যদিকে দেখো, মাই বুক অ্যান্ড হিজ বুক আর সিমিলার, সিমিলারটা দুই নাউনের পরে বসে, দেখো লিখে আসছে না, মাই বুক অ্যান্ড সিমিলার, মাই বুক অ্যান্ড হিজ বুক আর সিমিলার। ফলে সিমিলার টুর পর অবশ্যই একটা নাউন ফ্রেজ আছে, নাউন আছে। সিমিলার বাক্যের শেষে বসছে, দুই নাউনের পরে বসে আছে। একই প্যাটার্ন দ্য সেমের ব্যাপারেও, দ্য সেম অ্যাজ বলেছিলাম, সেমের আগে নিশ্চয়ই দা থাকে। দেখো, দ্য মাই বুক ইজ দ্য সেম অ্যাজ হিজ বুক, আমার বই তার বইয়ের মতো, একই অর্থ দিচ্ছে। এখন দ্য সেম অ্যাজের পর অবশ্যই একটা নাউন ফ্রেজ আছে, থাকবে। অন্যদিকে দ্য সেমটা বাক্যের শেষে বসা থাকবে, দুটা সেন্টেন্সের পরে থাকবে, মানে দুটা সাবজেক্টের পরে থাকবে। দেখো, মাই বুক অ্যান্ড হিজ বুক, তাহলে দ্য সেম অ্যাজ দুইটা নাউনের মাঝে বসা আছে। এখানেও একই কথা, সিমিলার টু দুই নাউনের মাঝে বসা আছে। আমরা পরেও কিন্তু একই কথা বলবো, লাইকটা একটা প্রিপোজিশন, তারপর অবশ্যই একটা নাউন ফ্রেজ থাকবে, আছে। দেখো, আছে। আবার লাইকের বদলে যদি অ্যালাইক বলি, সেটা কিন্তু বাক্যের শেষে বসবে। দেখো, মাই বুক অ্যান্ড হিজ বুক আর অ্যালাইক। আবার দেখো, লিখলাম মাই বুক ইজ ডিফারেন্ট ফ্রম হিজ বুক, ওই ফ্রম আছে, প্রিপোজিশন যেহেতু আছে, নিশ্চয়ই তারপর নাউন প্রনাউন থাকবে, নাউন ফ্রেজ থাকবে, আছে, হিজ বুক আছে। বা শুধু ডিফারেন্ট যদি হয়, তাহলে সেই দুই নাউনের পরে বসবে। মূল কথা হলো, এই চারটা সেন্টেন্সের প্যাটার্ন, মানে চার বক্সের, চার জোড়া, চার পেয়ারের মূল কথা একই প্যাটার্ন, গ্রামাটিক্যাল প্যাটার্ন। কি দেখো, এই তিন সেন্টেন্সের কথার এক, কিন্তু যে তার বই আর আমার বই একই রকম, তার বই এবং আমার বই একই রকম, এই তিনটা পেয়ারের কথা মূল সেম। তাহলে সিমিলার টু, দ্য সেম অ্যাজ, লাইক, ডিফারেন্ট ফ্রম, এরা দুই নাউনের মাঝে বসবে। আর সিমিলার, দ্য সেম, অ্যালাইক, ডিফারেন্ট, এরা দুই নাউনের পরে বসবে। আশা করি কথাটা বোঝাতে পেরেছি। সেন্টেন্সগুলো রিডিং পড়লে হয়ে যাবে। আমার সাথে একবার রিডিং করো। মাই বুক ইজ সিমিলার টু হিজ বুক, মাই বুক অ্যান্ড হিজ বুক আর সিমিলার, মাই বুক ইজ দ্য সেম অ্যাজ হিজ বুক, মাই বুক অ্যান্ড হিজ বুক আর দ্য সেম, মাই বুক ইজ লাইক হিজ বুক, লাইকটা কিন্তু প্রিপোজিশন, লাইকটা আবার ভার্ব মনে করো না, আমার বই তার বইয়ের মতো। মাই বুক অ্যান্ড হিজ বুক আর অ্যালাইক, তার বই আর আমার বই একই রকম, একই জিনিস বোঝাচ্ছে। মাই বুক ইজ ডিফারেন্ট ফ্রম হিজ বুক, বাকিগুলো ছিল একই রকম, এটা ছিল উল্টা, এটা আসবে উল্টা, আমার বই তার বইয়ের চেয়ে পৃথক। তারপরে সেন্টেন্স হলো, মাই বুক অ্যান্ড হিজ বুক আর ডিফারেন্ট, তার বই আর আমার বই আলাদা, ডিফারেন্ট। আশা করি কথাগুলো বোঝাতে পেরেছি। প্রশ্নগুলো দেখো, কিছু প্রশ্ন লেখা আছে। 30 নম্বর প্রশ্নে আসো। চুজ দ্য কারেক্ট সেন্টেন্স, কারেক্ট বাক্য কোনটা? চট্টগ্রাম ইউনিভার্সিটির বি ইউনিট, মিনস মানবিকের ইউনিটে এসেছে। বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম, বাংলাদেশ ইজ অ্যাজ লাইক অ্যাজ ভিয়েতনাম, বাংলাদেশ ইজ সাম লাইক ভিয়েতনাম, বাংলাদেশ ইজ সেম টু ভিয়েতনাম। আনসার কোনটা দিবা? আগের কথা খেয়াল আছে কিন্তু, লাইক কোথায় বসাই আমি আবার একটু দেখাতে চাই। সিমিলার টু, দ্য সেম, লাইক, এদের পরে সিমিলার টু, দ্য সেম, অ্যাজ, লাইক, ডিফারেন্ট ফ্রমের পরে অবশ্যই নাউন থাকবে একটা, মানে এরা দুই নাউনের মাঝে বসে, মানে কি অবশ্যই এদের পরে একটা নাউন থাকবে, প্রোনাউন থাকবে অথবা নাউন ফ্রেজ থাকবে। আর সিমিলার, দ্য সেম, অ্যালাইক, ডিফারেন্ট, এরা নিশ্চয়ই দুই নাউনের পরে বসবে। আসো, প্রশ্নটা কি? বাংলাদেশ ভিয়েতনামের মতো, উত্তর নিশ্চিত ভাই। লাইক একটা মতো, বাংলাদেশ ভিয়েতনামের মতো, আর কোনটা মিলে না। বাংলাদেশ ইজ অ্যাজ লাইক অ্যাজ ভিয়েতনাম না, বাংলাদেশ ইজ সাম লাইক, বাংলাদেশ ইজ সেম টু, হইল না, উত্তর নিশ্চয়ই এ। বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম, বাংলাদেশ লাইক ভিয়েতনাম না, কিন্তু বাংলাদেশ ইজ লাইক ভিয়েতনাম, বাংলাদেশ হলো ভিয়েতনামের মতো, লাইকটা এখানে প্রিপোজিশন। দেন দ্য ওয়ার্কস অফ পিকাসো, পিকাসোর এখানে কাজ না, পিকাসোর কোনো ওই যে চিত্রকর্মগুলো কেমন, ওটাকে বোঝাচ্ছে, স্পেশাল কোনো কাজ। দ্য ওয়ার্কস অফ পিকাসো ওয়ার কোয়াইট, পিকাসোর চিত্রকর্মগুলো কোয়াইট ড্যাশ, সম্পূর্ণভাবে, কোয়াইট শব্দের এখানে অ্যাডভার্ব, তাই না? ওয়ার কোয়াইট, সম্পূর্ণভাবে পৃথক, কমপ্লিটলি, কোয়াইট মানে একবার কমপ্লিটলি পৃথক। নিশ্চয়ই আমরা কি বলতে, ডিফারেন্ট দিব নাকি ডিফারেন্ট ফ্রম দিব? বাক্যের মাঝে বসা আছে, এই জন্য অনেক হয়তো ডিফারেন্ট ফ্রম বসাতে পারবে। ভাই ডিফারেন্ট ফ্রম লিখতে হলেও ডেফিনেটলি তারপর একটা নাউন বা প্রোনাউন থাকবে, প্রোনাউন থাকবে অথবা নাউন ফ্রেজ থাকবে, যেটা বলছিলাম। তাহলে এরপরে কিন্তু আমরা ডিউরিং ভেরিয়াস পিরিয়ডস অফ হিজ আর্টিস্টিক লাইফ লেখা আছে, এরপর কিন্তু কোনো নাউন পাচ্ছি না, নাউন ফ্রেজ পাচ্ছি না, কোনো প্রোনাউন পাচ্ছি না, ফলে উত্তর হবে কিন্তু ডিফারেন্ট।
ডিফারেন্টের সাথে ফ্রম হয়, আমরা জানি ডিফারেন্টের সাথে ফ্রম হয়, তবে ফ্রমটা কখন হয়? অবশ্যই ওই ডিফারেন্টের পর ডিফারেন্টের সাথে ফ্রম বসবে নাকি না বসবে এর পরবর্তী অংশটা নির্ধারণ করে দিবে। যদি নাউন ফ্রেজ প্রোনাউন থাকে তখনই আমরা ফ্রম বসাবো, না থাকলে বসানো যাবে না। বলছে দ্য ওয়ার্কস অফ পিকাসো, সবগুলো কাজ নিয়ে আসছে একসাথে কিন্তু এখানে, মানে পিকাসোর চিত্রকর্মগুলো ওয়ার ছিল কমপ্লিটলি মানে কোয়াইট সম্পূর্ণভাবে পৃথক ডিউরিং ভেরিয়াস পিরিয়ডস অফ হিজ আর্টিস্টিক লাইফ, তার আর্টিস্টিক লাইফের বিভিন্ন পিরিয়ডে তার কর্মকাণ্ডগুলো ছিল পৃথক, তার কর্মকাণ্ডগুলো পৃথক ছিল কিন্তু, ফলে এখানে ডিফারেন্ট ফর্ম লেখা যাবে না। ডিফারেন্ট ফর্ম লিখতে মন চাইলে এরপরের প্রশ্নে আসতে হবে, তবে মুখস্থ না, বুঝে শুনে। এ ডলফিন, একটা ডলফিন, ড্যাশ আর টর্টয়েজ ইন দ্যাট ইট হ্যাজ আ লঙ্গার নোজ। এবার করো, একটা ডলফিন, এ ডলফিন যেহেতু লেখা আছে, একটা সাবজেক্ট লেখা আছে, ভার্ব লাগবে, ভার্ব খোঁজো, ভার্ব কোনটা? ইজ একটা ভার্ব পাইলাম, আরও কিন্তু ভার্ব আছে, ডিফারেন্ট কিন্তু ভার্ব না, ডিফার্স ভার্ব আছে, এটা রাইখা দিলাম আমরা, ডিফার্স ভার্ব হইতে পারে, ডিফারেন্ট ভার্ব না, ফলে এ আর সি কাটা রইল কি? এ ডলফিন যেহেতু সাবজেক্ট ভার্ব দরকার, ভার্ব আছে কে? ডিফার্স। এখন শুধু ডিফার্স দেওয়া যাবে না, কারণ ডিফার্স দিতে হলে একটা ফর্ম লাগবে। ওই ডিফার আর ডিফারেন্ট কিন্তু একই বংশোদ্ভূত, খেয়াল আছে তো? ডিফার হলো ভার্ব আর ডিফারেন্ট হলো অ্যাজেক্টিভ। প্রশ্ন হতে পারে না ডিফারের অ্যাজেটিভ ফর্ম কি? ডিফারেন্ট। প্রশ্ন হতে পারে ডিফারেন্টের ভার্ব ফর্ম কি? ডিফার। এখন এই ডিফার অথবা ডিফারেন্ট এদের পর একটা ফর্ম বসাতে হয় যদি তারপর একটা নাউন প্রোনাউন নাউন ফ্রেজ থাকে, না থাকলে আবার না। দেখতে পাচ্ছি একটা টর্টয়েজ লেখা আছে, কিন্তু বলছে একটা ডলফিন একটা টর্টয়েজের চেয়ে পৃথক, ইন দ্যাট ইট হ্যাজ আ লঙ্গার নোজ, মানে এই দৃষ্টিকোণ থেকে। ফলে আমরা এখানে থেমে যেতে পারি, এ ডলফিন ড্যাশ আর টর্টয়েজ, মানে একটা ডলফিন একটা টর্টয়েজ থেকে পৃথক, ফলে একটা ভার্ব প্রয়োজন। ডিফার্সটাকে আমরা রাখতে পারছি না যেহেতু ফর্মটা নাই, ফলে এটা রেখে দিলাম, থাকলো এই দুইজনে। এবার এই দুইজনের সাথে আবার একটু ঝগড়া করতে হবে, ঝগড়া করে কিন্তু ও টিকবে না, কারণ এখানেও কিন্তু এই যে এই লোকের কারণে, মানে এই লোকের যেই কারণে, এই অপশনে যে কারণে বাদ গেছে ফ্রম নাই, এই ডিফারেন্টের সাথেও কিন্তু ফ্রম নাই, ফলে ই নাম্বার ডকাটা উত্তর হচ্ছে ডি। তাহলে এ ডলফিন ডিফার্স ফ্রম, একটা ডলফিন পার্থক্য হয় আর টর্টয়েজ, একটা টর্টয়েজের চেয়ে, দ্যাট ইট হ্যাজ আ লঙ্গার নোজ, এটার আছে একটা লম্বা নাক। আশা করি বুঝতে পেরেছি। তাহলে ডিফারেন্টের পর অবশ্যই ফ্রম লিখব যদি তারপর একটা নাউন ফ্রেজ প্রোনাউন থাকে, না থাকলে লেখা যাবে না। লাইক আমরা এখানে লিখি নাই, কারণ তারপর কোনো নাউন ফ্রেজ প্রোনাউন নাই, এখানে অবশ্যই লিখতে হবে। এখানে না থাকার কারণে আমরা মানে বিকে আর ইকে কাটা দিলাম, আর এটাই আমাদের শুধু উত্তর, আর বাকিগুলো হচ্ছে না কারণ আমাদের ডলফিনের উপর একটা ভার প্রয়োজন। নেক্সট, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, বিশেষ পরীক্ষা প্রশ্ন এসেছে, ভর্তি পরীক্ষায় এই প্যাটার্নের প্রশ্ন আসতে পারে খুব বেশি সংখ্যক। দুটো সেন্টেন্স দেখলে তোমরা হয়তো বুঝে গেছো ইতিমধ্যে যে হি ইজ সিনিয়র টু, যদি তোমাকে প্রশ্ন করে সে আমার চেয়ে বড়, হয়তো মানে বাংলা দৃষ্টিকোণ থেকে ইংলিশ করতে গেলে, ট্রান্সলেশন করতে গেলে বলতে মন যাবে যে হি ইজ সিনিয়র দেন মি বা দেন আই, যাই বলি, কিন্তু খেয়াল রাখতে হবে সিনিয়র টু জুনিয়র টু লেতিন কিছু কম্পারেটিভ আছে, তাদের পর টু বসে। লাইক কে তারা? সুপিরিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র, পোস্টেরিয়র, এদের সাথে প্রিপোজিশন কি বসে? টু বসে। ফলে সেন্টেন্সগুলো পড়ে নেওয়াই ভালো। হি ইজ সিনিয়র টু মি, দে আর জুনিয়র টু মি। হি ইজ সিনিয়র টু মি, দে আর জুনিয়র টু মি। তাহলে ওয়ার্ডগুলো পড়ো, সুপিরিয়র, ইনফেরিয়র, সিনিয়র, জুনিয়র, প্রায়র, পোস্টেরিয়র, এদের পরে প্রিপোজিশন কি বসবে? টু বসবে। দেন বসবে না, ফ্রম বসবে না, শুধু টু বসবে, যদিও অর্থ কিন্তু দেন দিবে। চেয়ে অর্থ হলো চেয়ে, এই যে চেয়েটা মানে হলো হি ইজ সিনিয়র টু মি, মানে কি সে আমার চেয়ে বড়, কিন্তু চেয়ে বলতে THAN লিখা যাবে না, লিখতে হবে TO, টু। বুঝতে পেরেছি? প্রশ্ন দেখো, আই এম সিনিয়র, কি দিবা? টু লাগবে নিশ্চিত, তাহলে টু প্রথম অপশনে থাকতে হবে, তাহলে এই দুইটা কাটা, এই দুটোর দিকে আমরা তাকাবই না, হ্যাঁ ওরা বাদ। আই এম সিনিয়র লাগবে, তাহলে আই এম সিনিয়র টু হিম, আমি তার চেয়ে সিনিয়র। এবার কি দিবা? ইন পয়েন্ট অফ লেন্থ অফ হিজ সার্ভিস নাকি অ্যাট পয়েন্ট অফ লেন্থ অফ হিজ সার্ভিস, মানে সার্ভিস দিয়েছি, সার্ভিস কত দিয়েছি সেই দৃষ্টিকোণ থেকে আমি তার সিনিয়র। তাহলে আই এম সিনিয়র টু হিম ইন পয়েন্ট অফ লেন্থ অফ সার্ভিস নাকি অ্যাট পয়েন্ট অফ লেন্থ অফ সার্ভিস, এটা নিয়ে একটা কনফিউশন থাকবে। নিশ্চয়ই উত্তর হবে অ্যাট পয়েন্ট অফ লেন্থ অফ সার্ভিস। I am senior to him
অ্যাট পয়েন্ট অফ লেন্থ অফ সার্ভিস। কোথায় এসছে? রাজশাহী কৃষি ব্যাংক, মানে একটা চাকরি বাজারের পরীক্ষা। আই এম সিনিয়র টু হিম অ্যাট পয়েন্ট অফ লেন্থ অফ সার্ভিস। নেক্সট, আমরা শেষ দিকে কিন্তু চলে এসেছি, ক্লাসের একবারে শেষ দিকে। অ্যাগেইন দুটো সেন্টেন্স লিখেছি, লাল দাগে একটা, ভুল এটা। দিস ইজ দ্য মোস্ট গোল্ডেন চান্স, মানে হলো মোস্ট গোল্ডেন চান্স। এই দেখো মোস্ট কথাটা কিন্তু এখানে বসবে না, কারণ গোল্ডেন মানেই তো গোল্ডেন বাইরে ভাই, মানে যে ওয়ার্ডটা নিজেই সুপারলেটিভ প্যাটার্নে আছে তার আগে একটা মোস্ট বসাতে পারি না। লেখা আছে এখানে অনেকগুলো ওয়ার্ড লিখো, অলমাইটি, চিফ, অ্যাবসোলিউটলি, কমপ্লিট, এন্টায়ার, এক্সিলেন্ট, এক্সট্রিম, ফুল, পারফেক্ট, গোল্ডেন, ইনফিনিট, সুপ্রিম, ইউনিক ইত্যাদির পূর্বে মোর, মোস্ট, ভেরি বা অন্য কোনো কোয়ালিফায়ার বসে না, কারণ এরা নিজেরাই তো সুপারলেটিভ ফর্ম। ফলে উত্তর কী হবে? দিস ইজ আ গোল্ডেন চান্স, দিস ইজ আ গোল্ডেন চান্স। কিছু প্রশ্ন, হুইচ ওয়ান ইজ কারেক্ট? কোনটা কারেক্ট? দেখো এক্সট্রিম লিখা আছে, এক্সট্রিম ইটসেলফ ইজ আ সুপারলেটিভ ফর্ম, ফলে তার আগে কোনো মোস্ট টোস্ট বসানো যাবে না। উত্তর নিশ্চয়ই সি, হি রিচড দ্য এক্সট্রিম পয়েন্ট, সে এক্সট্রিম পয়েন্টে পৌঁছে গেছে। হ্যাঁ, আবার একটা ভালো কথাও আছে এখানে, রিচ একটা ভার্ব আছে, এটার সাথেও কিন্তু প্রিপোজিশন বসানো যায় না। অ্যারাইভের সাথে বসা যায়, যে আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন বাট আই রিচড দ্য স্টেশন। আই অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন অর্থ একই, আই রিচড দ্য স্টেশন। রিচ ভার্বের পর প্রিপোজিশন বসে না কিন্তু। আসলে এখানেও সেম প্যাটার্ন। কারেক্ট সেন্টেন্স কোনটা? পারফেক্ট নিজেই একটা সুপারলেটিভ ফর্ম, ফলে তার আগে কখনো মোস্ট, ভেরি বসবে না। উত্তর নিশ্চয়ই ডি, হি ইজ আ পারফেক্ট জাজ। আর কিছু আছে নাকি? নেই, ক্লাস কিন্তু শেষ। আশা করি তোমরা সব কিছুই বুঝতে পেরেছ। আমি যদি রিকেপ করি শুরু থেকে আমরা যা যা করেছি, কুইক 1 মিনিট 2 মিনিট রিকেপ করবো শুরু থেকে যদি রিকেপ করতে চাই তোমাদেরকে সাথে নিয়ে, বলেছিলাম ডিগ্রি 3 প্রকার, পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। পজিটিভটার সাথে তুলনা হয় না, আমরা এটাই জানি, স্টিল তুলনা, কারণ সেই তুলনার আন্ডারে 3টা প্রকার, সেও নিশ্চয়ই একটু তুলনা উজ্জ। কম্পারেটিভ মানে 2-এর মাঝে তুলনা, সুপারলেটিভ মানে 2-এর বেশি মানুষের মাঝে তুলনা। আর আমরা নর্মালি কম্পারেটিভ করতে গেলে শব্দের সাথে ই আর যোগ করে কম্পারেটিভ বানাই, সুপারলেটিভ করতে গেলে ইএসটি যোগ করে সুপারলেটিভ বানাই। তবে যাদের সাথে ই আর অথবা ইএসটি যোগ করে কম্পারেটিভ এবং সুপারলেটিভ বানানো যায় না, তাদের আগে আমরা মোর বা মোস্ট যুক্ত করে সুপারলেটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ বানিয়ে থাকি। কিছু ব্যতিক্রমী সুপারলেটিভ আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ পার্থক্য, ওল্ড আর এল্ডারের পার্থক্য দেখিয়েছিলাম। এল্ডার দ্বারা মূলত বড় ভাই এটাকে বোঝায়, বড় বোনকে বোঝায়। ওল্ডারটা হলো মূল কম্পারেটিভ ফর্ম, FUR THER ফার্দার মূলত আরও বোঝায়, এডিশনাল বোঝায়। আর FAR দ্বারা মূলত কোনো কিছুর চেয়ে দূরে, এটা বোঝাচ্ছে কম্পারেটিভ প্যাটার্ন। LATER দ্বারা মূলত কেউ কারো আগে পরে আসছে, এটাকে রেফার করে। আর LATTR দ্বারা মূলত বোঝায় দুটা জিনিসের, যেটাকে আমি বেশি পছন্দ করি, যেটাকে বেশি ঘৃণা করি। আমার দুটা ফোন আছে, দুটার মাঝে আমি বড়টার বেশি পছন্দ করি, বলছিলাম না, ওটাই। তারপরে এক্সাম্পলগুলো লিখেছিলাম, আমরা কিছু প্রশ্ন দেখেছিলাম। এখানে আমরা দেখেছি জেসমিন অ্যান্ড সুলতানার মাঝে আমি দ্য লেটার মানে সেকেন্ডটাকে বেশি পছন্দ করি, সুলতানাকে বেশি পছন্দ করি। দেন আমরা ফার এবং মাছের ব্যবহার দেখেছি। বেটার একটা কম্পারেটিভ ফর্ম, তার আগে নিশ্চয়ই মোর বসবে না, তবে ফার অথবা মাছ বসতে পারে টু এমফাসাইজ দ্য সেন্টেন্স। মানে খুব বেশি পার্থক্য যখন হয় দুজনের মাঝেই, তখন নিশ্চয়ই আমি ফার অথবা মাছ বসাতে পারবো। আমরা কিছু প্রশ্ন দেখেছিলাম, নিশ্চয়ই সবাই বুঝতে পেরেছ। তারপর আমরা বলেছিলাম তুলনা বোঝায় যখন নাউনের আগে দ্য সেম হয়, পরে অ্যাজ হয়, অ্যাজেটিভের আগেও অ্যাজ, পরেও অ্যাজ হয় যদি বাক্যটা অ্যাফার্মেটিভ হয়। আর যদি বাক্যটা নেগেটিভ হয় তখন অ্যাজের জায়গায় সো বসে, অ্যাজেটিভের আগে সো, অ্যাজেটিভের পরে অ্যাজ বসে। দেন আমরা কিছু প্রশ্ন দেখেছিলাম। দেন আমরা দেখেছিলাম যে কম্পারেটিভ ফর্ম নিশ্চয়ই মানে মোর লাগে না, মোর থাকতে হবে বিষয়টা এমন না। কম্পারেটিভ সেন্টেন্স হইতে হলে দেন, THAN দেন থাকতে হবে বিষয়টা এমন না, 2-এর মাঝে তুলনা হলেই হবে সেটা। আবার যত বুঝালে আমরা কম্পারেটিভ ফর্ম লিখতে পারি, তবে নিশ্চয়ই দুটা প্যাটার্নেই দুটা সেন্টেন্স থাকবে সেখানে। মানে আমি বলেছিলাম কম্পারেটিভ প্যাটার্ন যদি সেন্টেন্সটা শুরু হয় দা প্লাস কম্পারেটিভ প্যাটার্নে, নিশ্চয়ই বাক্যের মাঝে কমা দিয়ে আবার দা প্লাস কম্পারেটিভ প্যাটার্নটা আসবে, যেটা দ্বারা মূলত যত বোঝায়। দেন আমরা দেখেছিলাম কি, অনেকগুলো প্রশ্ন দেখে তারপর আমরা দেখেছি যে 2-এর বেশি মিনস 3-এর বেশি মানুষের মাঝে সুপারলেটিভ প্যাটার্ন হয়। সুপারলেটিভ মানেই না যে আর্টিকেল দি লাগবে, মোস্ট লাগবে সবসময়, সেটা কিন্তু অন্য কোনো প্যাটার্নও বসতে পারে। লাইক সুপারলেটিভ মানে হলো 2-এর বেশি মানুষের মাঝে তুলনা। আমরা যেটা দেখলাম, অফ দ্য 3 গার্লস নুসাইবা ইজ দ্য স্মার্টেস্ট, ওয়ান অফটা থাকলে আমরা সুপারলেটিভ প্যাটার্ন বলি। দেন আমরা কিছু প্রশ্ন সমাধান করলাম।
তারপরে আমরা কি দেখলাম, আমরা দেখলাম মাল্টিপল নাম্বার যখন বাক্যে থাকবে তুলনা বুঝাবে, নিশ্চয়ই আমরা অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মেনি অ্যাজ বসাবো। অ্যাজ মাচ অ্যাজ কখন, যখন আমাদের যেই ওয়ার্ডটা আগে আমরা মানে অ্যাজ মাচ অ্যাজ অথবা অ্যাজ মেনি অ্যাজ বসাবো। যদি আনকাউন্টেবল নাউন হয় আমরা অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার করব, আর কাউন্টেবল হলে অ্যাজ মেনি অ্যাজ বসাবো। তবে মাঝে মাঝে কিন্তু কাউন্টেবল নাকি আনকাউন্টেবল ওয়ার্ডটা থাকে না, নাউনটা থাকে না, স্টিল আমরা বুঝে নিতে হয়, বুঝে নিতে পারি। লাইক আর্নস দেখে বুঝি টাকা উপার্জন করে, কস্ট মানে দেখে কিন্তু বুঝি যে দাম মানে নিশ্চয় টাকা, তখন আমরা অ্যাজ মাচ অ্যাজ ব্যবহার করি যদি বাক্যে মাল্টিপল নাম্বার থাকে, লাইক টোয়াইস অ্যান্ড টোয়াইস। তারপর আমরা দেখেছি সিমিলার টু, দ্য সেম এজ, লাইক, ডিফারেন্ট ফ্রম, এদের সবার সাথে কিন্তু প্রিপোজিশন আছে, ফলে অবশ্যই এদের পর একটা প্রোনাউন বা নাউন ফ্রেজ থাকবে। তার মানে সিমিলার টু, দ্য সেম এজ, লাইকস, ডিফারেন্ট ফ্রম দুই নাউনের মাঝে বসবে। অন্যদিকে সিমিলার, দ্য সেম, অ্যালাইক, ডিফারেন্ট দুই নাউনের শেষে বসবে। আমরা এখানে এসে বলেছিলাম যে ডিফারেন্টের পরে অবশ্যই ফ্রম থাকবে যদি তারপর নাউন ফ্রেজ বা প্রোনাউন থাকে, না থাকলে লেখা যাবে না। অ্যান্ড দেন আমরা দেখেছি কিছু ল্যাটিন কম্পারেটিভ ফর্ম যাদের পরে দেন লেখা যায় না, যদি অর্থ চেয়ে আমরা দেনের বদল লিখতে হয় কি TO2। দেন আমরা দেখেছি কিছু ওয়ার্ড যারা নিজেই সুপারলেটিভ ফর্ম, এই ওয়ার্ডগুলো একটু রিডিং পড়ে রাখলেই হয়ে যাবে, তাদের আগে নিশ্চয়ই কোনো সুপারলেটিভ প্যাটার্ন আসবে না। লাইক আমরা দুটা প্রশ্ন দেখেছি, হি রিচড দ্য এক্সট্রিম পয়েন্ট, হি ইজ আ ভেরি পারফেক্ট জাজ, এবং বলেছিলাম রিচ একটা ভার্ব যার পর প্রিপোজিশন বসে না। লাইক হি রিচড দ্য স্টেশন, আমরা হি রিচড দ্য স্টেশনের বদলে লিখতে পারি হি অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন, সে স্টেশনে পৌঁছেছিল। হি রিচড দ্য স্টেশন অর্থ কিন্তু একই, কিন্তু হি অ্যারাইভড অ্যাট দ্য স্টেশন লিখতে পারি, কিন্তু হি রিচড দ্য স্টেশন বলতে হয়। তো এই ছিল তোমাদের সাথে আমার আজকের ক্লাস। আশা করি আজকের ক্লাস নিয়ে কারো কোনো কনসার্ন কনফিউশন থাকবে না। যদি তোমার থেকে থাকে কোনো কনসার্ন কনফিউশন, নিশ্চয় তুমি কমেন্ট করবে, আমরা নিশ্চয় তোমার প্রশ্নর সমাধান করার খুব চেষ্টা করব। আর আমিও কথা বলতে গিয়ে যদি কোথাও ভুল করে থাকি নিশ্চয়ই আমাকে ধরিয়ে দেবে, আমি নিশ্চয়ই সংশোধন করে নিব, সেটা দেখে তোমাদেরকে আবার গেট ব্যাক করবো। ভালো থাকবে তোমরা সবাই, আসসালামু আলাইকুম।